পুলিশিনী খাট থেকে একটা বালিশ, একটা কাঁথা, একটা কম্বল গায়ে জড়ানোর জন্য নিচে ফিক্কা মারল। তারপরে পুলিশিনী খাটে শান্তিতে ঘুমিয়ে গেল, আর আমি নিচে শুলাম ঘুমানোর জন্য। শীতকে দূর করার অবিরাম চেষ্টা করে যাচ্ছি, কিন্তু শীতে এই ঠান্ডা ফ্লোর থেকে শীতকে দূর করতেও পারছি না। এতটা নির্দয় মানুষ কি করে হতে পারে? একটু কি খারাপ লাগছে না? আমি কি করেছি তার সাথে যার প্রতিশোধ দিচ্ছে? আমার জীবনটাই নষ্ট করে দিল আম্মু। ঘুমানোর হাজারো চেষ্টা করেছি, কিন্তু পারছি না। মোবাইলটা অন করে দেখি রাত 2টা বাজে। উঠে দেখলাম পুলিশিনী ঘুমের রাজ্যের পাড়ি জমিয়েছে, তাই গিয়ে খাটের একপাশে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি মনেই নাই। ভোরবেলা মনে হচ্ছে কেউ আমার শরীরে ছুরি চালিয়ে দিয়েছে, এমন মনে হচ্ছে। হতভম্ব হয়ে কাঁচা ঘুম থেকে উঠে দেখি পুলিশিনী আমার গায়ে এক জগ ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে শীতে কাঁপতে কাঁপতে বললাম, এটা কি হলো? আমার গায়ে পানি দিলেন কেন? চুপ করে রাগী চোখে তাকিয়ে আছে। আমি রাগার কারণ বুঝতে পেরে মাথা নিচু করে নিলাম। পুলিশিনী এগিয়ে গালি একটা থাপ্পড় মেরে বলল, তো সাহস হলো কি করে আমার পাশে ঘুমানোর? আসলে রাতে খুব ঠান্ডা লাগছিল, তাই খাটে এসে শুয়ে পড়েছিলাম। তাতে আমার কি? আর হ্যাঁ, আর যদি কখনো এমন করিস তাহলে তোর অবস্থা আমি কি করব সেটা নিজেও জানি না। সরি, আর হবে না কখনো। হুম। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। শোন, আমি বাইরে যাচ্ছি, আর আমাদের মাঝে যে স্বামী স্ত্রীর সম্পর্ক নাই সে কথা জানি বাইরের লোক না জানে। হুম। তারপরে পুলিশিনী বাহিরে চলে গেল। আমি আর না ঘুমিয়ে বের হলাম বন্ধুদের উদ্দেশ্যে। যখন ফ্রেশ হয়ে রুম থেকে বের হব, ওই কই যাস? বাহিরে যাচ্ছি। খাবার না খেয়ে কোথাও যাওয়া চলবে না। এখন খাবো না, পরে এসে খাবো, এই বলে বাহিরে চলে আসলাম। বাহিরে এসে শুভ আরিফ ওদেরকে কল দিয়ে টঙের দোকানে আসতে বললাম। কিছু সময়ের মধ্যে ওরা এসে গেল। কিরে বন্ধু, বাসর ঘরে পুলিশিনী ভাবিকে দেখে অবাক হয়েছিলে নাকি? তার মানে তুই জানিস? ও একা না, আমরাও জানতাম। এসব বাদ দিয়ে বলতো, তোর বাসর রাত কেমন কাটলো? শুনতে চাস? অবশ্যই শুনতে চাই। বন্ধুর বাসর বলে কথা। বল বল। তাহলে শোন, আমার বাসরাত ছিল পৃথিবীতে ঘটেনি এমন সব কাহিনী। আমার বাসরাতে গল্প শুনলে যে কেউই পাথর হয়ে যাবে। আর বাসরাতে বউ আমাকে যা খাইয়েছে তা হয়তো এই পৃথিবীতে কোনো পুরুষ বাসর ঘরে গিয়ে খায় নাই। তার মানে অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল মনে হয়। দোষ, কি খাইছিস বল না। না, কমু না। তবে তোরা যদি কখনো কোনো পুলিশিনীকে বিয়ে করিস তাহলে বুঝতে পারবি কি খাইয়েছে। তাহলে তো কোনো পুলিশনি মেয়েকেই বিয়ে করতে হয়। শালা, আগে বিয়ে কর, তারপরে বুঝতে পারবি কি রকম করে আদর করে। ওদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসার দিকে রওনা দিলাম। কিছু ভালো লাগছে না, জীবনটাই কেমন জানি ওলট পালট হয়ে গেল। বাসায় আসার পরে সব ভাবিরা ঘিরে ধরলো। আরে আমাদের নাগর, কোথায় ছিলে এতক্ষণ? আরে আরে, কি করছো? ছাড়ো আমারে। আরে কোথায় যাচ্ছ? আগে এখানে বসো। তারপরে ভাবিরা আমাকে তাদের মাঝে বসালো। সবার মাঝে পুলিশিনীও ছিল, আর তাও আমার সামনাসামনি। কি গো, নতুন বউকে পেয়ে কি আমাদের ভুলে গেলে নাকি? হ্যাঁ গো, নতুন বউ কেমন আদর দিল যা আমরা দিতে পারিনি। ভাবিদের কথা শুনে সবাই হেসে উঠল, শুধুমাত্র পুলিশিনী বাদে। কেমন করে জানি আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে রাখছে। আরে না, কি যে বলো না, তোমাদের কি করে ভুলি বলো? তোমরা তো আমার জানে মানে এক একটা। তোমাদের মতো আদর কি আর কেউ দিতে পারে? আমিও মজা করে বললাম, আসলে আমার ভাবিরা সবাই এক একটা ফাজিল। তারা যে মুহূর্তে কারো মন ভালো করে দিতে পারে। তাই তো তোমাকে এত এত ভালোবাসি। ও ভাবি, লাগছে তো? সত্যি অনেক ভালো লাগছে। তবে আমার সামনে যে পুলিশিনী রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে, এটা দেখে ভয় করছে খুব। এই নতুন বউকে পেয়ে আমাদের কাছে আসা ছেড়ে দিবে না তো? আরে না, কি যে বলো, সব ছাড়তে পারি, কিন্তু তোমাদের ছাড়ার কোনো প্রশ্নই হয় না। বিশ্বাস না হলে চলো এক রাউন্ড দিয়ে আসি। তাই গো, তাহলে চলো। আবারও পুলিশিনীর দিকে চোখ পড়তে আমি চুপ হয়ে গেলাম, আর আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে বলছে আমাকে এখান থেকে চলে যেতে। আমি অবস্থা বেগতিক দেখে ওখান থেকে চলে আসতে যাব, তাই বললাম, আচ্ছা তোমরা থাকো, আমার একটা কাজ আছে, আমি এখন আসি। আসার সময় এক ভাবি পিছন থেকে বলে উঠল, এই যে শুনে যাও, রাতে এসো কিন্তু, ভুলে যেও না আবার। এটা বলে আবার সবাই হেসে উঠল। আমি সেখান থেকে রুমে চলে আসলাম। খুব ভয় কাজ করতেছে। পুলিশিনী যে এতটা রেগে গিয়েছে ধারণার বাহিরে। আল্লাহ গো, তুমি আমাকে রক্ষা করো। আমি এসব ভাবছিলাম মাথায় হাত দিয়ে। কিছুক্ষণ পরে পুলিশিনীও রুমে আসলো। রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে সোজা আমার কাছে এসে কলার চেপে ধরলো। এই কুত্তা, এতক্ষণ তুই ওখানে বসে কি শুরু করছিলি? আমি আবার কি করলাম? এমন ভাব করছে যেন কিছুই জানে না উনি। সত্যি করে বল, তুই কোন ভাবির সাথে কি করেছিস? ছি ছি, আপনি সব কি বলছেন? ওনারা আমার ভাবি হয়, বড় বোনের মতো। আর আমরা সবাই ফ্রি হয়ে সবসময় কথা বলি। তাই না?
খুব তো হেসে হেসে কথা বলছিলি, খুব ভালো লাগে ডলাডলি করতে। আপনি এসব কি বলছেন? আরো না জানি কতজনের সাথে কি করেছিস। ছি ছি, আপনি আমাকে ভুল ভাবছেন। আমি ওরকমের ছেলে না। আমি ভুল ভাবছি তাই না? এখন থেকে তুই কারোর সাথে মিশবি না, সব সময় আমার সাথে থাকবি। আমি যদি থানায় থাকি তুইও আমার সাথে থানায় থাকবি। তা না হলে ওদিকে দেখা যাবে আমি থানায় থাকবো আর তুই বাসায় বসে অন্য কারোর সাথে ইটিস পিটিস করবি। আল্লাহ আমাকে রক্ষা করো, এই কার সাথে আমার বিয়ে হলো? এই যা, রেডি হয়ে আয়, আমি বের হব। কিন্তু আমার তো কলেজ আছে আজ। তোর কোথায় যাওয়া চলবে না, কলেজেও না, শুধুমাত্র পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে আসবি। কি বলছেন আপনি এসব? আমি ঠিকই বলছি, এখন কোনো কথা না বলে যা গিয়ে রেডি হয়ে আয়। এই বলে পুলিশ নিয়ে চলে যাচ্ছিল। এই যে শুনুন, বল। আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে এসব করার মানে কি? সেসব তোর জানতে হবে না, আমি যেটা বলেছি সেটাই কর। আমি আর কোনো কথা বলে আফিয়ার সাথে রেডি হয়ে বের হলাম। আফিয়া আজ ওর গাড়ি না নিয়ে আমার বাইকে করে থানার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি গাড়ি চালাচ্ছি আর পুলিশিনী পিছনে বসে আছে। হঠাৎ করে মাঝপথে গিয়ে, এই গাড়ি থামা। কেন? থামাতে বলছি, থামাবি। ওকে। তারপর রাস্তার একপাশে বাইক থামালাম। শোন, থানায় যেন কেউ জানতে না পারে যে আমরা স্বামী স্ত্রী। কি? আমি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। কি বলছেন এসব? যা বলেছি তার যেন কোনো বিপরীত না হয়। কিন্তু আরে ম্যাম, আপনি এখানে? এই তো করিম সাহেব, থানায় যাচ্ছিলাম। ও আচ্ছা, তা এই ছেলেটিকে? করিম নামের পুলিশটি আমাকে উদ্দেশ্য করে বলল, আরে ও হলো আমাদের বাসাতে থাকে আর কাজ করে। আমি অবাক চোখে পুলিশিনীর দিকে তাকালাম। এ কাকে আমি বিয়ে করলাম? আম্মু কার সাথে আমার বিয়ে দিল, যে কিনা নিজের স্বামীকে অন্যের কাছে স্বামী বলে পরিচয় না দিয়ে কাজের ছেলে হিসেবে পরিচয় করায়। ও আচ্ছা ম্যাম, চলুন না 2 কাপ চা খাই। চা খাবো? ওকে চলুন। তারপরে পুলিশিনী করিম নামের পুলিশটির সাথে চা খেতে গেল পাশের দোকানে, আর আমাকে দাঁড়িয়ে থাকতে বলল। ছি, নিজেকে আর কত ছোট হতে হবে? ভালোবাসি বলে এই সব কিছু সহ্য করছি, কিন্তু আফিয়া যে আমার সাথে এসব করবে তা কখনো কল্পনাতেও আনতে পারি নাই। পুলিশিনীর দিকে তাকিয়ে দেখি খুব হাসাহাসি করে করিম সাহেবের সাথে বসে চা খাচ্ছে। খুব কষ্ট হচ্ছে এসব দেখে। স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে মজা করছে। এক পর্যায়ে ওরা চা খেয়ে আসলো। আফিয়া এসে আমার পিছনে বসলো। আমি বললাম, একটা কথা বলি। বল। আমাকে কাজের ছেলে হিসেবে পরিচয় দিলেন কেন? তো কি হয়েছে? ভালো হয়েছে, কাজের ছেলে হিসেবে পরিচয় করিয়ে দিয়েছি। কেন, স্বামী বললে কি হতো? এই ওয়েট, তোকে তো আমি বলেছি আমি তোকে স্বামী হিসেবে মানি না, তাহলে স্বামী স্বামী করছিস কেন? আমি কোনো কথা না বলে চুপ রইলাম। এবার চল, দেরি হয়ে যাচ্ছে। আরো একটা কথা ছিল। কি? একটু ভালো লাগেনি ওনার সাথে বসে হাসাহাসি করে চা খাওয়াটা? খারাপ লাগলে আমার কি? আমার যা ইচ্ছা হবে তাই তাই করব। আমার বিষয় নিয়ে যদি কখনো লাগ গলাস তাহলে তোর খবর আছে। সরি। তারপরে পুলিশিনীকে থানায় নিয়ে গেলাম। আফিয়া আমাকে বাহিরের একটা বেঞ্চে বসিয়ে রেখে ভিতরে চলে গেল। আমার কাজ শুধু এখানে বসে থাকা। আমার জীবনে যে এমন একটা অন্ধকার সময় নেমে আসবে কখনো ভাবতেও পারি নাই। নিজের বউ নিজেকে অন্যের কাছে কাজের ছেলে হিসেবে পরিচয় করিয়ে দেয়। যাই হোক, এসব আমার কপালে লেখা। বিধির লেখা কখনো বদলানো যায় না। যা হচ্ছে আমার সাথে হতে থাকুক, দেখি কোথায় গিয়ে কুল পাই। আধা ঘন্টা পরে পুলিশিনী রুম থেকে বাহিরে আসলো। বাহিরে এসে আমার দিকে একবার তাকালো। তখনই একজন পুলিশ বলল, ম্যাম, এই ছেলেটিকে? প্রশ্নটা শোনা মাত্রই আমার নিজের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। এই হয়তো আমাকে বাসার কাজের লোক হিসেবে পরিচয় করিয়ে দিল। ও হলো আমাদের বাসার কাজের লোক। ছি ছি, আমার আন্দাজই ঠিক ছিল। যা ভাবছিলাম তাই বলল। মাথা নিচু করে নিলাম। এখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করতেছে। ও আচ্ছা। তখনই পুলিশিনী করিম নামের লোকটির সাথে কোথায় যেন চলে গেল, আর যাওয়ার সময় আমাকে বলে গেল, এখানে চুপ করে বসে থাকবি, কোথাও যাবি না। ওরা চলে গেল। আমি সেখানে মাথা নিচু করে বসে রইলাম। রাগ, অভিমান, কষ্ট আর চেপে রাখতে পারছি না। আমাকে কাজের ছেলে বলে পর পুরুষের সাথে বের হলো। আমার মন তা মেনে নিতে পারছে না। কি করব এখন? আমি দিশাহারা হয়ে গেছি। কি করা দরকার আমার সেটা বুঝতেছি না। মনে হচ্ছে আমাকে সমুদ্রের মাঝে মাঝি ছাড়া নৌকায় ছেড়ে দিয়েছে, আর আমি এখন শুধু সমুদ্রের ঢেউয়ের উপরে নির্ভরশীল। এখন ঢেউ আমাকে যেথায় নিয়ে যাবে আমাকে সেথায় যেতে হবে। তবে যেদিন আমি সমুদ্রের কিনারায় পৌঁছাবো, আমার পায়ের নিচে আপন মাটি খুঁজে পাবো, সেদিন হয়তো পুলিশিনী বুঝবে কষ্ট কি জিনিস। আমি তার বাসার কাজের লোক ছিলাম না কি অন্য কিছু ছিলাম।
আবার নাও বুঝতে পারে। আমি যখন এসব কিছু মাথা নিচু করে বসে বসে ভাবছিলাম, এই ছেলে একটা কাজ করো তো। মাথা উঁচু করে তার দিকে তাকালাম। থানার সামনে থাকা দোকান থেকে এক প্যাক সিগারেট নিয়ে আসো তো। এটাই ছিল কপালে লেখা। যাও। আমি বাধ্য হয়ে তার থেকে টাকা নিয়ে সিগারেট আনার উদ্দেশ্যে গেলাম। যে ছেলেকে দিয়ে কখনো বাসার বাজার অবধি করানো হয় না, যে ছেলে সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, সেই ছেলে আজ সিগারেট আনতে যাচ্ছে। নিজেকে আজ একজন জেলখানার কয়েদির মতো মনে হচ্ছে। সিগারেট নিয়ে থানায় ঢুকে দেখে আফিয়া এসেছে। আমি এগিয়ে গিয়ে পুলিশটিকে তার জন্য আনা সিগারেটের প্যাক দিলাম। আশা করেছিলাম আমাকে দিয়ে সিগারেট আনানোর জন্য আফিয়া পুলিশটাকে কিছু বলবে, কিন্তু ও আর হ্যাঁ, আপনাদের যদি কারো কিছু লাগে তাহলে ওকে বলবেন, ও এনে দিবে। বসেই তো থাকবে, তার থেকে ভালো কিছু কাজ করবে। আচ্ছা ম্যাম। আমি অসহায়ভাবে পুলিশিনীর দিকে তাকালাম। পুলিশিনী কিছু না বলে ওর রুমে চলে গেল। তারপরে আর কি, আমাকে দিয়ে যে যার মতো বিভিন্ন কাজ করাতে লাগলো। চাকর বানিয়ে দিল আফিয়া আমাকে। এদিকে সকালবেলা বাসা থেকে আসার সময়ও কিছু খেয়ে আসি নাই। অনেক খিদা লাগছে। দুপুরে খাওয়ার সময় আফিয়া আমার কাছে আসলো। চল খাবার খেয়ে আসি। আচ্ছা আসছি। বের হতে যাব তখনই, ম্যাম চলেন আজকে বাইরে থেকে লাঞ্চ করে আসি। বাহিরে? আচ্ছা চলেন। এই শোন, তুই বাকিদের সাথে গিয়ে লাঞ্চ করে নিস। এই বলে চলে গেল তারা। আমি ওদের যাওয়ার দিকে তাকিয়ে আছি। খুব রাগ হচ্ছে করিম শালার উপরে। আফিয়া যে এরকম চরিত্রের, এটা জানলে কখনো ওকে ভালোবাসতাম না, কখনো ওর জন্য এত কষ্ট পেতাম না। যাই হোক, আফিয়া তো চলে গেল। করিম নামের পুলিশটির সাথে আমি গিয়ে থানার বাহিরে থাকা টঙের দোকান থেকে 2টো পাউরুটি আর 1 হালি কলা খেয়ে নিলাম। বাসা থেকে আসার সময় মানি ব্যাগও আনি নাই। পকেটে যে খুচরা ছিল তা দিয়ে পেটের খিদে মিটালাম। প্রায় 1 ঘন্টা পরে আফিয়া আর ওই পুলিশটি আসলো। আমি শুধু দেখেছি দূর থেকে, আর আমার সাথে আফিয়ার কথা হয় নাই। সন্ধ্যাবেলা আফিয়া ওর রুম থেকে বের হলো। চল। চলো। যেই ও আমার বাইকে উঠতে যাবে তখনই করিম শালা ওর ভটভটি হোন্ডা নিয়ে হাজির। ম্যাম আসেন আজকে আপনাকে লিফট দেই। না থাক, তুমি যাও। আরে ম্যাম আসেন না। ওকে চলো। এই বলে আমার বাইক থেকে নেমে করিমের বাইকে গিয়ে উঠলো। আমি মন খারাপ করে বসে রইলাম। তুই বাসায় চলে আসছিস? ওরা চলে গেল। আমি কোনো উত্তর না দিয়ে সেখানে বসে আছি। বাহ, খুব ভালো। করিম সাহেবকে আগে আপনি বলতে শুনতাম, এখন তুমি। না, এর সাথে আমার সংসার করা সম্ভব নয়। রাগে মাথা পুড়ে যাচ্ছে। আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। এগুলা আমি সহ্য করতে পারছি না। ওখান থেকে একটানে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে দেখি পুলিশিনী ড্রেস চেঞ্জ করতে যাচ্ছে ওয়াশরুমে। কিছু কথা ছিল। কি কথা? করিমের সাথে তোমার কিসের সম্পর্ক? সম্পর্ক মানে? একসাথে বের হওয়া, একসাথে খাবার খাওয়া, আবার একসাথে আসা। মনে করেছে আমি কিছুই বুঝি না? আমার কথা শুনে আফিয়া আমার দিকে তেড়ে আসলো। এসে কষে আমাকে একটা থাপ্পড় মারলো। টেবিলের সাথে হালকা হেলান দিয়ে থাকায় ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেলাম। তো সাহস হলো কি করে এতটা খারাপ কথা বলার? এরপর থেকে যদি কখনো এমন কথা বলিস তাহলে তোর খবর আছে। এই বলে আফিয়া ওয়াশরুমে চলে গেল, আর আমি থাপ্পড়কে সেই জায়গাতেই গালে হাত দিয়ে বসে রইলাম। কিছু করতে পারলাম না আমি। কেন জানি আফিয়া আমার সামনে থাকলে আমার কোনো রাগ থাকে না। ওর রাগ দেখলে আমার ভয় করে। কিন্তু এখন আমি কি করব? এসব আর সহ্য হচ্ছে না। ওখানে আর বসে না থেকে ফ্রেশ হয়ে রুমে এসে সোফায় বসলাম। কিরে, খাবার খাবি না? না, আপনি গিয়ে খান। আম্মুর সামনে ঠোঁট কাটা নিয়ে গেলে হাজারো প্রশ্ন করবে। ওকে, না খেলি। এই বলে পুলিশিনী চলে গেল। কি রে মা, ও আসলো না আম্মু, আপনার ছেলে বাহির থেকে খেয়ে এসেছে। কেন? ওর নাকি আমার সাথে খেতে ভালো লাগে না। কি কি হয়েছে? জানি না আম্মু। আচ্ছা তুমি খাও, ওকে আমি পরে দেখে নেব। আম্মুর কাছেও আমাকে খারাপ বানাচ্ছে। এদিকে আমিও কালকের মতো যথারীতি আফিয়ার খাটে আর আমি নিচে। কিন্তু আমি ঘুমাতে পারছি না। যে ঠান্ডা, কেবলমাত্র চোখটা লেগে আসছিল তখনই আফিয়ার ফোন বেজে ওঠে। কি ব্যাপার করিম সাহেব, এত রাতে কল দিয়েছেন যে? তার মানে করিম নামের পুলিশটি কল দিয়েছে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখে 11টার উপরে। এত রাতে কল দেওয়া, এর মানে সত্যি সত্যি করিম আর আফিয়ার মাঝে কিছু একটা আছে। প্রায় 30 মিনিট কথা বলল। আমি কিছু না ভেবে অনেক কষ্টে ঘুমিয়ে গেলাম। এইভাবে 1 মাস আমার উপরে অত্যাচার চলে। করিম সাহেবের সাথে পুলিশিনীর সম্পর্ক আরো গভীর হতে লাগলো। 1 মাস অতিবাহিত হয়ে গেল আমার এসব সহ্য করতে করতে। পুলিশিনী হঠাৎ করে একদিন থানা থেকে আমাকে কল দিল। আজকে অসুস্থ থাকায় পুলিশিনীর সাথে যেতে পারিনি। হ্যালো। তুই কোথায়? আমি তো বাসায়, কিন্তু কেন? শোন, আমি ভুলে বাসায় পিস্তলটা রেখে আসছি।
তুই তাড়াতাড়ি ওটা নিয়ে থানায় আয়। কিন্তু আমার তো শরীর অনেক খারাপ। তাতে আমার কি? 10 মিনিটের মধ্যে পিস্তল নিয়ে থানায় আসবি। দেরি হলে তোর খবর আছে। শরীর অনেক খারাপ, তবুও তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে পিস্তলটা নিয়ে বাইক নিয়ে রওনা নিলাম। কিন্তু রাস্তায় অনেক জ্যাম থাকায় জ্যামের জায়গায় 30 মিনিট লেগে গেল। তাই বাধ্য হয়ে বাইক ওখানে রেখে দৌড়াতে শুরু করলাম থানার উদ্দেশ্যে। জ্যামটা থানার কাছে থাকায় তবুও দৌড়ে যেতে 10 মিনিট লেগে গেল। ভয়ে ভয়ে থানার ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি আফিয়া ওর রুমে দাঁড়িয়ে আছে। আমাকে দেখতেই রাগী চোখে আমার দিকে তাকালো। ধীরে ধীরে পুলিশিনীর দিকে এগোচ্ছি। এই শীতের মধ্যেও আমি ঘামছি, কপাল ঘেমে টপটপ করে পানি পড়ছে, কারণ দৌড়ে এসেছি। আর আফিয়ার ভয়ে রুমের সকলে আমার দিকে তাকিয়ে আছে। আমি ধীর পায়ে ওর কাছে গিয়ে ওর হাতে বন্দুকটা দিতেই বললাম, রাস্তার মধ্যে অনেক জ্যাম। আর কিছু বলতে পারলাম না, তার আগেই আফিয়া কাটা ঠোঁটের খুব জোরে থাপ্পড় মারলো। আমি মাথা উপরে তুলে অবাক হয়ে তাকিয়ে আছি। এতটা কষ্ট করে বন্দুকটা নিয়ে আসলাম, আর তার প্রতিদানে পেলাম থাপ্পড়। আমাকে থাপ্পড় দেওয়াতে উপস্থিত সকলে হাসছে। তবে একটা আজকে প্রথম না, নিত্যদিনের কাজ। কোনো না কোনোভাবে আফিয়া গায়ে হাত তুলবে, আমি কোনো প্রতিবাদ না করে মাথা নিচু করে সব সহ্য করি। আজও মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। তোকে সময় দিয়েছি 10 মিনিট, সে জায়গায় তুই 1 ঘন্টা দেরি করে আসছিস। মনে মনে খুব রাগ হচ্ছে। রাস্তায় জ্যাম থাকলে আমি কি করব? ইচ্ছে হচ্ছে এই বন্দুকের গুলি সোজা তোর মাথায় ঢুকিয়ে দিয়ে তোকে খুন করে ফেলি। সকলে হাসছে, আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এই চাকরের বাচ্চা, কথা বলিস না কেন? ও কি বলল? আমাকে চাকরের বাচ্চা? তার মানে আমার আম্মু চাকর আর আমি তার সন্তান। সেকেন্ডেই মাথায় পৃথিবীর সব রাগ ভর করলো। এতদিন আমাকে যা ইচ্ছে বলেছিস, অপমান করেছিস, আমি কিছু বলি নাই, কিন্তু আজ আমার মাকে চাকর বলল। মুহূর্তেই চোখ দুটো রক্তিম হয়ে উঠল। পুলিশিনের সামনে দাঁড়িয়েছিল, গায়ে সর্বোচ্চ শক্তি দিয়ে থাপ্পড় মারলাম। এত জোরে থাপ্পড় মেরেছি যে আফি আমার থেকে 2-3 হাত দূরে ছিটকে পড়লো। থানার সকলে সঙ্গে সঙ্গে অবাক হয়ে বসা থেকে দাঁড়িয়ে গেল। তুই কি বললি? তোর এত বড় সাহস, তুই আমাকে চাকরের বাচ্চা বলিস? আর আমার মা কি চাকর? এসব বলতে বলতে আফিয়ার কাছে গিয়ে আবল তাবল বলে মারতে লাগলাম। আমি এখন নিজের হুঁশের ভিতরে নাই। অবস্থা বেগতিক দেখে বাকি পুলিশগুলো আমাকে থামালো আর ধরে রাখলো। তোকে আমি খুন করে ফেলবো। আজ তুই আমার মাকে চাকর বললি? প্রচন্ডভাবে রেগে আছি। আমার এমন রাগ দেখে আফিয়া বিস্মিত হয়ে তাকিয়ে আছে। ওর ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে। আমার আগের ক্ষত জায়গায় থাপ্পড় মারায় সেখান থেকে রক্ত পড়ছে। সেদিকে কোনো হুঁশ নাই, কারণ আমার মাকে ও আজ চাকর বলেছে। এতদিন আমাকে বলেছে, আমাকে অপমান করেছে, কিন্তু আজও ওর লিমিট ক্রস করে ফেলেছে। ও আমার মাকে গালি দিছে। আফিয়া আমার রাগার কারণ বুঝতে পেরেছে। ও আজ আমার মাকে নিয়ে কথা বলেছে। পাশ থেকে একটা অন্য মেয়ে পুলিশ গিয়ে ওকে পড়ে থাকা থেকে তুললো। তবে ও এক নজরে আমার দিকে তাকিয়ে আছে। আমার যে এতটা রাগ থাকতে পারে সেটা আফিয়া কখনো ভাবতে পারিনি। কনস্টেবল, লাঠি আনো। কুত্তার বাচ্চা এত বড় সাহস ম্যাডামের গায়ে হাত তোলে? না, ওকে ছেড়ে দাও। কিন্তু ম্যাডাম, একটা কাজের ছেলে আপনাকে মারলো, তাকে ছেড়ে দিব? এই বাইঞ্চোদ, কাজের ছেলে কে রে? আমার পোশাকের দিকে তাকিয়ে দেখ, তোর থেকে 1000 গুণ দামি। কাজের ছেলে তোর বাপ। আর তোর নোংরা ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস কর আমি কে। এই কথাটা বলে আমি সেখান থেকে বের হয়ে চলে আসলাম। আমার কথায় করিম নামের পুলিশটা অবাক হয়ে ভাবতে লাগলো, সত্যি তো, কাজের ছেলে হলে তো দামি পোশাক পরবে নাকি? এদিকে আফিয়া পাথর হয়ে দাঁড়িয়ে আছে। কি থেকে কি হয়ে গেল, এমন কিছু হবে ভাবতেও পারিনি। অন্যদিকে আমি বাইক সাইটের উপর টানতেছি। মন চাচ্ছে যদি ওকে জুতা দিয়ে পিটাতে পারতাম তাহলে আত্মাটা শান্তি পেত। আমি বাইক জোরে চালাচ্ছি, রাগের মাথায় কখন যে একজন পথিক বাইকের সামনে এসে গেছে টেরই পাইনি। তবে বাইক আমার নিয়ন্ত্রণে ছিল না। রাস্তার পাশে থাকা পিলারের সাথে লাগিয়ে দিলাম। এরপরে আর আমার কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। পাশে তাকিয়ে দেখি আম্মু আর আফিয়া বসে আছে। আমার জ্ঞান ফেরা দেখে, বাবা, তাহলে তোর জ্ঞান ফিরলো? তবে আম্মু আমি এখানে কেন? মাথাটা প্রচন্ড ব্যথা করছে। হয়তো মাথায় খুব জোরে বাড়ি খেয়েছি, তাই মাথায় ব্যান্ডেজ করা। বাবা, তুই অ্যাক্সিডেন্ট করেছিলি, যাকে বাঁচাতে গিয়ে তোর এ অবস্থা হয়েছে, সেই তোকে এখানে নিয়ে আসছে। ও, দেখি আম্মু, আমাকে একটু দেখতে দিন। পুলিশিনীর চোখে পানি নিশ্চয়ই নাটক করতেছে। তবে আমি এবার আর ওর নাটকে পা দিচ্ছি না। আম্মু, ওনাকে এখান থেকে তুমি যেতে বলো। কেন? কারণ এই নোংরা মানুষটাকে আমার সহ্য হয় না। আফিয়া আমার কথা শুনে অসহায় চোখে তাকিয়ে আছে। আমি খুব ভালো করে বুঝতে পারছি আম্মুর কাছে ভালো স্বাস্থ্যে নাটক করতেছে। নোংরা মানুষ মানে? এগুলা তুই কি বলছিস? আমি ঠিকই বলছি। তুমি ওনাকে আমার সামনে থেকে যেতে বলো। কিন্তু কেন? ও কি করেছে? তোমার জানা লাগবে না, তুমি ওনাকে যেতে বলো। তখনই রুমে ডাক্তার আসলো। মাহমুদ, তুমি এখন কেমন আছো?
আগের থেকে ভালো আছি আঙ্কেল। দ্যাটস গ্রেট, খুব ভালো। একটু হালকা খাবার খেয়ে নাও, এই ওষুধগুলো খেয়ে নিও। আর হ্যাঁ, তোমার কিন্তু মোটেও চিৎকার করা যাবে না, তাহলে মাথায় সমস্যা হবে তোমার। ওকে আঙ্কেল। তারপরে ডাক্তার আঙ্কেল চলে গেল। নে এবার খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নে। খাবো না। আফিয়া আমার দিকে তাকিয়ে আছে, যা একদমই সহ্য হচ্ছে না। কেন খাবি না? কারণ যতক্ষণ পর্যন্ত না উনি আমার সামনে থেকে যাচ্ছে ততক্ষণ আমি কিছু খাবো না। তোদের মধ্যে কি হয়েছে আমাকে বলবি? তোমার জানতে হবে না, তুমি ওকে এখান থেকে যেতে বলো। আফিয়া কান্না করতে করতে বাইরে চলে গেল। নাটক করা দেখলে গা জ্বলে। দেখ তো মেয়েটা কেমন কান্না করতে করতে চলে গেল। খুব ভালো হয়েছে। শালি আমাকে চাকরের বাচ্চা বলে। কি হয়েছে আমারে বলবি? কি হয়েছে এতবার জিজ্ঞেস করছো কেন? এতই জানতে ইচ্ছে করলে ওই বাজে মানুষটার কাছে কি জিজ্ঞেস করো। আমি রেগে কথাটা বললাম। আম্মু আর কিছু না বলে হালকা খাবার খাইয়ে তারপর ওষুধ খাইয়ে দিয়ে বাহিরে গেল। এখন বুঝবে আপন মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। যাই হোক, ডক্টর বলেছে সুস্থ হতে অনেক দিন লাগবে, এখানে নাকি কিছুদিন থাকতে হবে। কিন্তু আমি এখানে থাকবো না। হাসপাতালে থাকা আমার একদম পছন্দ নয়। তাই আম্মু ডক্টরের সাথে কথা বলেছে। ডক্টর আঙ্কেল প্রথমে রাজি হচ্ছিল না, তারপরে রাজি হলো। আর হয়তো আমাকে আজই রিলিজ করে দিবে। তাই এখন একটু ঘুমানোর চেষ্টা করলাম। এদিকে আফিয়া কেবিনের বাহিরে বসে কান্না করতেছিল। আম্মু গিয়ে ওর মাথায় হাত দিয়ে পাশে বসালো। সত্যি করে একটা কথা বলতো মা। আফিয়া কিছু না বলে মাথা উঠিয়ে আম্মুর দিকে তাকালো। তোদের মাঝে কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলতো। আম্মু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কি রকম বল? আম্মু, আমি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। খারাপ ব্যবহার মানে? আম্মু, কি করেছি তুমি ওর সাথে? আমি ওর সাথে তারপরে আম্মুকে সব খুলে বলল। কি বলছো তুমি এইসব? আম্মু, আমাকে ক্ষমা করে দিন। ছি ছি মা, তুমি ওর সাথে এমনটা কি করে করতে পারলে? কেন করলে ওর সাথে এগুলো? আম্মু, আমি জানি না কেন ওর সাথে এমনটা করেছি। কিসের মধ্যে ছিলাম সেটাও আমি জানি না। আর কেন ওর সাথে এতটা খারাপ আচরণ করেছি সেটাও জানি না। ও কারণে একটা মানুষ আরেকটা মানুষের উপরে এতটা অত্যাচার কি করে করতে পারে? ও আমার সাথে বিয়ের আগে নাটক করেছিল, তাই কিছুটা রেগেছিলাম আর টার্গেট করেছিলাম নাটক করার জ্বালা ওকে বোঝাবো। কিন্তু আম্মু, বিশ্বাস করুন, আমি যে ওর উপরে এত খারাপ আচরণ অপমান করে ফেলেছি সেটা আমি বুঝতে পারিনি। আমি যে ওকে ভালোবেসেছি এটাই আমার মনে আসছিল না। আমি কিসের মধ্যে ছিলাম তাও জানি না। শুধু ভাবতাম কি করে ওকে কষ্ট দেওয়া যায়। আমি বুঝতে পারছি না তুমি এগুলো কি বলছো। তবে এটা বলতে পারি যে আমার ছেলে সহজে রাগে না, আর রাগলে ওকে আমি শান্ত করতে পারি না। আম্মু, আমাকে ক্ষমা করে দিন। আমার কাছে ক্ষমা না চেয়ে ওর কাছে গিয়ে চাও। তবে ও যদি তোমাকে ক্ষমা না করে তাহলে তোমাকে আমি কোনো ধরনের সাহায্য করতে পারবো না, কারণ আমি জানি ও এখন আমার কথা শুনবে না। আমি খুব ভালো করে জানি আমার ছেলে কেমন, যেমনটা তোমাকে ও ভালোবেসেছিল, আর খারাপে পাথরের মতো শক্ত। আম্মু ওখান থেকে উঠে চলে গেল। তারপর আফিয়া বলে, আমি এগুলো কি করেছি? কি হয়েছিল এতদিন আমার? কোন ধ্যানে আমি গিয়েছিলাম? যাকে ভালোবেসে বিয়ে করেছি তার গায়ে হাত তুলেছি। নিজের স্বামীকে অন্যের কাছে কাজের লোকের পরিচয়ে তুলে ধরেছি। 1000বার অপমান করেছি নানান বিষয় নিয়ে। কেন করলাম আমি এগুলো? হয়েছিলটা কি আমার? আফিয়া ওখানে বসে বসে নিজের কপাল নিজে হাত দিয়ে চাপড়াচ্ছে। এদিকে আমি বেডে শুয়ে আছি। কিছুক্ষণ পরে দেখলাম আফিয়া আমার রুমের দিকে আসতেছে। কি ব্যাপার, আপনি এখানে? আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোমার সাথে। আমাকে প্লিজ মাফ করে দাও। আফিয়া এসে আমার পা জড়িয়ে ধরলো। পায়ে ব্যথা থাকায় পাটা সরাতেও পারছি না। ওই সর, তোর পাপি হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না। আমাকে আর একবার সুযোগ দাও, এমনটা আর কখনো করব না। তোকে না বলেছি আমার পা ছাড়তে? তাহলে এখনো ধরে বসে আছিস কেন? ছাড় বলছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। ভালোবাসিস তাও তুই আমাকে? হা হা হা, নাটক তো ভালোই করতে পারিস। আমি তোমাকে সত্যি ভালোবাসি, নিজের থেকেও বেশি। তোর মুখে ভালোবাসি কথাটা না মানাচ্ছে না। আর একটা বার তুমি আমাকে বিশ্বাস করো। বিশ্বাস তোকে এতদিন করেছিলাম, তাই বলেই তো চুপ ছিলাম। এত অপমানের পরেও মুখ খুলে কথা বলি নাই। ভেবেছিলাম তুই ফিরে আসবি, আমাকে ভালোবাসবি। কিন্তু না, তুই ঠিক হবার ছিলি না, আর ঠিক হবিও না। আমি জানি এসব তুই সব নাটক করছিস। আর শোন, এসব করে কোনো লাভ নেই, কারণ তোর উপরে আর বিশ্বাস আমার জমবে কি না
জানি না আর তোকে ভালোবাসবো না। না, তুমি এমনটা করতে পারো না। এটাই তো আমিও কখনো ভেবেছিলাম না আমার ভালোবাসার মানুষটি আমার সাথে এমন করবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শোন, কেউ যদি কাউকে একটু ভালোবাসে তাহলে তার সাথে সে এমনটা করতে পারে না যেটা তুই আমার সাথে করেছিস। আমার সাথে এমনটা করতে পেরেছিস কারণ তুই আমাকে কখনো ভালোই বাসিসনি। আগে ভালোবাসতে শেখ, তারপরে বলতে আসিস। তোর ভালোবাসা পাওয়ার জন্য তোর সব কিছু সহ্য করেছি, কিন্তু তুই প্রতিদান হিসেবে শুধু কষ্টই দিয়েছিস। আগে তোকে ভালোবাসতাম, কিন্তু এখন তোর জন্য আমার মনে এতটুকু জায়গাও নাই। আমাকে মাফ করে দেওয়া যায় না? মানছি তো তোমার সাথে আমি যা করেছি সব ভুল করেছি। লাভ নাই এসব বলে নাটক করার, কারণ তোর সাথে আমি আর সংসার করতে পারবো না। ছি, তোর সাথে আমার সংসার করা সম্ভব নয়। না এমনটা করো না, একটু দয়া করো, এমনটা করো না। ডিভোর্স পেপার পেয়ে যাবি। ডিভোর্সের কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে গেল। কি? হ্যাঁ, তোর থেকে আমি মুক্তি পেতে চাই। কি বলছো এসব? না না, এমন করো না প্লিজ, তাহলে আমি বাঁচতে পারবো না। আমার সামনে হাত জোর করে বলল, তোর এসব নাটক সহ্য হচ্ছে না। আর তুই না বাঁচলে আমার কি? আমি আগে সুস্থ হয়ে নেই, তারপরে তুই তোর ডিভোর্স পেয়ে যাবি। না, তুমি এমনটা করতে পারো না। আমি কি কি করতে পারি তা তুই এখন থেকে দেখতে পারবি। তখনই রুমে শুভ নিলয় ওরা ঢুকলো। মাহমুদ, তোর কি হয়েছে? তেমন কিছু না রে, একটা দুর্ঘটনা ঘটেছে। তেমন লাগেনি তো? না, তেমন কিছু হয় নাই, মাথায় ব্যথা পাইছি। সে যাই হোক, একটু দেখে গাড়ি চালাবি তো নাকি? বাইক উঠলে তোর মন কোথায় যায়? তো ভাবি কান্না করছি কেন? ভাবি? কে ভাবি? কি বলছিস এসব তুই? আফিয়া ভাবির কথা বলছি। ও আবার তোদের ভাবি হলো কি করে? তোর সব সময় মজা। তো বল, ভাবি কান্না করতেছে কেন? শোন, আমি মজা করছি না। ওই খারাপ মানুষটি কান্না করছে কেন জানিস? তোদের কাছে ভালো হবার জন্য। আসলে এই কান্নার পিছনে সত্যিটা হলো ও মনে মনে অনেক খুশি হয়েছে আমার অবস্থার কথা দেখে। আমার কথা শুনে আফিয়া কান্না করতে করতে চলে যেতে লাগলো। শালি নাটক করতে পারে খুব। তুই এসব কি বলছিস? আমি যা যা বলছি সব ঠিকই বলছি। এত রেগে আছিস কেন ভাবির উপরে? কেন তার সাথে এমন খারাপ ব্যবহার করতেছিস? কি হয়েছে বলবি তো? তোরা জানিস না ও আমার সাথে কি কি করেছে। কি করেছে তোর সাথে? ও এতদিন আমার সাথে, তারপরে ওদেরকে সব খুলে বললাম। কি, তোর সাথে এসব করেছে? তাই ঠিক করেছি। ওর মতো মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। ওকে আমি ডিভোর্স দিব। কি বলছিস এসব? ঠিকই বলছি আমি। বন্ধু, রাগের মাথায় এমন কিছু করিস না যেটার জন্য তোকে পস্তাতে না হয়। আরে কি পস্তাবো? যে মেয়ে নিজের স্বামীকে অন্যের কাছে কাজের ছেলে বলে পরিচয় করে দেয়, যেই মেয়ে কথায় কথায় স্বামীর গায়ে হাত তুলতে পারে, তার সাথে আমার ডিভোর্স হলে কি পস্তাবো? তুই কি সত্যি ভাবিকে ডিভোর্স দিবি? দেখ, আমার মনে হচ্ছে ভাবি তার ভুল বুঝতে পেরেছে। আমিও এটাই ভাবছিলাম যে ও আমাকে ভালোবাসবে। এই আশা নিয়েই তো ওর সাথে লেগেছিলাম, কিন্তু ওর থেকে আমি এইটুকু ভালোবাসা পাই নাই। পেয়েছি শুধু কষ্ট আর অপমান। তাই ওকে আর বিশ্বাস করে উঠতে পারবো না। ওকে, দেখা যাবে। আর শোন, আমি সুস্থ হলে আমাকে আবার কলেজ নিয়ে যাবি। আমি আবার আগের জীবনে ফিরে যেতে চাই। ওকে নিয়ে যাবো, একসাথে যাবো। তারপরে ওদের সাথে অনেকক্ষণ কথা বলি। আফিয়ার জন্য কুত্তাগুলোর কাছে যাওয়ার কোনো টাইমই পাই নাই। সন্ধ্যা হলে ওরা সবাই বিদায় জানিয়ে বাসায় চলে গেল। পরের দিন সকালে আমাকে হাসপাতাল থেকে রিলিজ করিয়ে বাসায় আনা হলো। বাসায় এসে একটু রেস্ট নিলাম, কিন্তু বাসায় আসার পরে একটা জিনিস নোটিশ করলাম যে আফিয়া একবারও আমার সামনে আসেনি। কিছুটা অবাক হলেও ভাবতে ভালো লাগছে। ওকে দেখতে গায়ে আগুন জ্বলে। কিছুক্ষণ পরে আম্মু রুমে আসলো। বাবা আয়, কিছু খাবি? কিন্তু আম্মু, কি করে যাব? আমার কাঁধের উপরে হাত দিয়ে অন্য পায়ে বর দিয়ে চল। খুব খিদাও লাগছিল। আম্মুর কাঁধে ভর করে খাবার টেবিলের কাছে গেলাম। গিয়ে আর চোখে তাকিয়ে দেখি আফিয়া টেবিলের পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওকে না দেখে খেতে বসলাম।
খাবার টেবিলের দিকে নজর যেতেই মনটা ছলাৎ ছলাৎ করে উঠল, কারণ খাবার টেবিলে সব আমার পছন্দের খাবার রান্না করে রাখা। তাই আর দেরি না করে খাওয়া শুরু করলাম। উফ, আম্মু, খাবারটা আজ অনেক মজা হয়েছে। তাই? হুম, তোমাকে অনেক ধন্যবাদ আম্মু, আমার পছন্দের খাবারগুলা রান্না করার জন্য। আমাকে ধন্যবাদ না দিয়ে আফিয়াকে দে, কেন? কারণ এগুলো আজকে ওই রান্না করেছে। আফিয়া রান্না করেছে শুনে খাবার আর গলা দিয়ে নামছে না। মেয়েটি তোর জন্য অনেক কষ্ট করে রান্না করেছে। আমার কাছে এসে বললে, আম্মু আজকে আমি রান্না করব, আর তার সাথে তোর প্রিয় খাবারের নামও জেনে নেয়। সেই অনুযায়ী রান্না করেছে তোর জন্য। আমি চুপ করে তাকিয়ে আছি। খুব রাগ হচ্ছে ওর এসব ফাও আধিপত্য দেখানোর জন্য। কি হলো, খাচ্ছিস না কেন? কোনো জবাব না দিয়ে হাত ধুতে লাগলাম। কি রে, হাত ধুয়ে নিচ্ছিস কেন? খাবো না, খাওয়া হয়ে গেছে, এই বলে ওখান থেকে রুমে চলে আসলাম। আর আফিয়া ওখানে মন খারাপ ও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মা, মন খারাপ করিস না। না আম্মু, মন খারাপ কেন করব? আমি যা করেছি তাতে তো এগুলো আমাকে সহ্য করতেই হবে। কাঁদিস না মা, পাগলটা রেগে গেলে কি থেকে কি করে কিছু জানে না। হুম। অন্যদিকে আমি রুমে শুয়ে পড়লাম। খুব খিদা লাগছিল, কিন্তু আফিয়া রান্না করেছে শুনে কেন জানি গলা দিয়ে খাওয়ার নাম ছিল না। খিদা পেটে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আফিয়া রুমে আসলো। এসে সোজা হয়ে খাটের পাশে দাঁড়িয়ে থাকলো, কোনো কথা বলছে না। আমিও ওকে না দেখার ভান করে মুখ অন্যদিকে ঘুরিয়ে শুয়ে আছি। আমাকে কি ক্ষমা করা যায় না? আমি ক্ষমা করার কে? আমি তো একটা কাজের ছেলে। কাজের ছেলের কাছে মাফ চাওয়ার কোনো মানেই হয় না। এইভাবে বলো না, আমি ভুল করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। এই একদম ন্যাকা কান্না করবেন না তো, সহ্য হয় না। পুলিশিনী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ না, অনেকক্ষণ নীরবতা, কেউ কোনো কথা বলছি না। হঠাৎ করে আফিয়ার ফোনটা বেজে উঠল। আফিয়া একবার ফোনের দিকে তাকিয়ে আমার দিকে তাকালো। আমি বুঝতে পারলাম করিম শালা কল দিয়েছে, কিন্তু আফিয়া ফোন তুলছে না। 1 সপ্তাহ অপেক্ষা করুন, তারপরে মন খুলে কথা বলতে পারবেন। আরে যান, গিয়ে ফোন রিসিভ করে কথা বলুন আপনার নাগর করিম সাহেবের সাথে। ফোনটি কেটে গেল, আবার ফোন আসলো। আরে যান যান, এত ঢং করেন না তো, যান গিয়ে কথা বলুন। এই তো সমস্যা কি রে? বারবার ফোন দিয়ে বিরক্ত করছিস কেন? আর কখনো আমাকে ফোনে তুই কল দিবি না। ফোনে রেখে বলল কথাগুলো করিম নামের পুলিশটির সাথে। আমি হেসে দিলাম ওর এমন নাটক দেখে। ফোন কেটে দিল আফিয়া। আমি হাসছি দেখে আরও অবাক চোখে তাকিয়ে আছে। ভালোই নাটক করতে পারেন, আপনাকে তো এরকম নাটক করার জন্য গোল্ড মেডেল দেওয়ার কথা। আফিয়া কিছু না বলে খাটে উঠতে ধরল। এই কি করছেন? খাটে উঠছেন কেন? ঘুমাবো। ঘুমাবেন, অনেক ভালো কথা, কিন্তু খাটে না, নিচে। নিচে অনেক শীত। কি বললেন? অনেক শীত? আমিও তখন বলছিলাম এই কথা। আফিয়া কোনো উত্তর না দিয়ে খাট থেকে একটা কম্বল নিয়ে নিচে ফ্লোরে শুয়ে পড়ল। আমার কিছুটা খারাপ লাগলো, তবে খাটে আসতে বলতে পারলাম না, মনের বিরুদ্ধে যেতে পারলাম না। মন বলছে তুই কেন দয়া দেখাবি, তোকে তো কোনো দয়া দেখায়নি। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে গেল ফোনের আওয়াজে। তবে ফোনটা আমার মোবাইলে আসে নাই, আফিয়ার ফোনে আসছে। এত রাতে কে ফোন করলো এটা ভেবে আমি ঘুমানোর ভান করে থাকলাম। আর অন্যদিকে আফিয়া ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করে কোনো কথা না বলে রুমের বাহিরে চলে গেল। বুঝতে আর বাকি রইল না, তার মানে সে সময় বকাঝকা করা সব নাটক ছিল। খুব রাগ হচ্ছে, এই কার সাথে আমি এক ছাদের নিচে থাকি। না, আর না, এর একটা বিহিত করতেই হবে। 10 মিনিট পরে আফিয়া রুমে আসলো। রুমে এসে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে গেল আর বলল, তুমি? কিছু বলার আগে কষে একটা থাপ্পড় মারলাম। থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে আমার দিকে তাকালো। স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, যতদিন আমাদের বাড়িতে থাকবি ভদ্রমতো থাকবি, কোনো লুচ্চামি এখানে চলবে না। এই, একদম নাকা কান্না করবি না। আমি ডিভোর্স দেওয়ার পর এই বাড়ি থেকে বাহির হয়ে যাবি। এই বাড়ির একটা সম্মান আছে, তোর মতো মেয়ের জন্য তার ধূলিসাৎ করতে দিব না। এখন আমার সামনে থেকে যা তো,
আর যা বলছি মনে থাকে যেন। যখন পিছনে ঘুরে আসতে যাব। আমার মা স্ট্রোক করেছে। আমি কথাটা শুনে পিছনে তাকিয়ে দেখি আফিয়া কান্না করছে। কি? পাশের বাসার রমেশ কাকা ফোন করলো। কি? কিভাবে? মাকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে ওখান থেকে বের হয়ে বাইক নিয়ে রওনা দিলাম হাসপাতালের উদ্দেশ্যে। আফিয়া আর আম্মু অন্য গাড়িতে আসতেছে। হাসপাতালে গিয়ে দেখি আফিয়া রমেশ চাচা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে, বাবা তুমি এসেছো? চাচা, মা কোথায়? ইমার্জেন্সি আছে, তবে ডক্টর বলেছে অবস্থা বেশি ভালো না। কি বলছেন এসব? আর কি করে এমন হলো? সন্ধ্যার দিকে তোমার শাশুড়ি আর আমি আমার স্ত্রী একসাথে গল্প করতেছিলাম, তখন সে দাঁড়ানো থেকে পড়ে যায়। ডক্টর ঢুকেছে? ডক্টর ঢুকছে। কাকা, আমার মা কোথায়? আফিয়া দৌড়ে এসে, অস্থির হোস না মা, ডক্টর দেখতাছে। মায়ের কিছু হলে আমি বাঁচবো না। কান্না করিস না মা, সব ঠিক হয়ে যাবে। আফিয়া কান্না করেই যাচ্ছে। আম্মু অনেক চেষ্টা করছে ওর কান্না থামানোর জন্য। কিছুক্ষণ পরে ডাক্তার বের হলো। আমরা তার কাছে গেলাম। আঙ্কেল, ওনার কি অবস্থা? দেখো বাবা, ওনার অবস্থা বেশি ভালো না। আমার মায়ের কি হয়েছে? দেখো মা, তোমার মায়ের প্রেশার একদম নাই বললেই চলে। আমরা অনেক চেষ্টা করছি ওনার প্রেশারটা ওঠানোর জন্য। এখন যদি না ওঠে তাহলে আমাদের করার কিছুই থাকবে না। না, আমার মায়ের কিছু হতে পারে না। আঙ্কেল, আমরা কি ওনার সাথে এখন দেখা করতে পারবো? যেতে পারো, তবে খেয়াল রাখতে হবে রুগীর যেন বেশি কথা না বলে। আমরা সবাই কেবিনে প্রবেশ করলাম। আফিয়া দৌড়ে ওর মাকে গিয়ে জড়িয়ে ধরল। মা, তোমার কিচ্ছু হবে না, তুমি ভালো হয়ে যাবে। আফিয়ার মা কিছু বলতে গিয়েও বলতে পারল না। নীরবে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মা, তোমার কিছু হলে আমি কি নিয়ে থাকবো? তুমিই তো আমার সব। মা, তুমি এমন করলে তোমার মায়ের অবস্থা আরো খারাপ করবে। আম্মু, আমার মায়ের কিছু হলে আমি বাঁচবো না। কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। হঠাৎ করে আফিয়ার মা আমাকে ইশারা করে কাছে ডাকলো। বাবা, এদিকে আসো। মা, আপনি দেখেন, আপনার কিছু হবে না। বাবা, আমি জানি আমার বেশি সময় নেই। এসব কি বলছেন? এসব বলতে নাই। ডক্টর বলেছে সব ঠিক হয়ে যাবে। বাবা, আমি বুঝতে পারছি আমি বেশিক্ষণ এই দুনিয়ায় থাকবো না। আমাকে বারণ করো না, বলতে দাও। আফিয়া মা, তুইও আমার পাশে এসে বস। আফিয়া ওর মায়ের পাশে এসে তার হাত ধরে বসলো। মা, তোমার কিচ্ছু হবে না, তুমি কথা বলো না। দেখো বাবা, আমি ছাড়া এই দুনিয়ায় আমার পাগলি মেয়েটার আর কেউ নেই। আমি ওর বাবা, ওর মা, সব কিছু। ছোটবেলায় ওর বাবা মারা যায়, তখন থেকে আমার কোলেও বড় হয়েছে। কখনো ওকে বাবার অভাব বুঝতে দিই নাই। মা, তুমি বেশি কথা বলো না, চুপ করে থাকো। বাবা, তুমি আমার মেয়েটাকে সবসময় দেখে রেখো, ওর হাত কখনো ছেড়ো না। আপনি চুপ করুন, বেশি কথা বলতে ডক্টর বারণ করেছে। তুমি আমাকে কথা দাও বাবা, এই পাগলিটার হাত কখনো ছাড়বে না, ওকে সব সময় আগলে রাখবে। কি হলো বাবা, কথা দাও আমাকে। কখনো ওর হাত ছাড়বো না, কখনো ওকে কষ্ট পেতে দিব না, বুকে আগলে রাখবো সব সময়। যাক বাবা, আমাকে চিন্তা মুক্ত করলে, এখন আমি মরেও শান্তি পাবো। কি বলছেন এসব আপনি? মা, তুমি চুপ করো, তোমার কিছু হবে না। আফিয়ার মা মন খারাপ করে চুপ করে রইল। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আফিয়ার মা কেমন জানি করতে লাগলো। নার্স রুমে ঢুকে আমাদের বাইরে যেতে বলল। তারপরে দ্রুত ডাক্তার ডেকে আনলো। আমরা সবাই বাহিরে দাঁড়িয়ে আছি, আর আফিয়া তো কান্না করেই যাচ্ছে। স্পষ্ট খেয়াল করে দেখলাম আফিয়ার গালে 5টা আঙুলের দাগ লেগে আছে। কিছুটা খারাপ লাগলো। যাই হোক, প্রায় 1 ঘন্টা ধরে ডাক্তাররা আফিয়ার মাকে দেখছে, বের হচ্ছে না। যখন বের হলো সবাই ওনাদের কাছে গেলাম। আঙ্কেল, মা কি ঠিক আছে? কি হলো বলো না পা, কেমন আছেন? দেখুন, বলতে বলতে অনেক খারাপ লাগছে যে উনি আর বেঁচে নেই। কথাটা শুনে আফিয়া ঠাস করে নিচে বসে পড়ল। কি? আমাদের পক্ষ থেকে আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু রোগীর প্রেশার একদমই না থাকার কারণে ওনার আমরা বাঁচাতে পারলাম না। এর জন্য আমরা দুঃখিত। মা গো, আমাকে রেখে চলে গেলে এমন করে? কাঁদিস না মা, একদিন না একদিন সবাইকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে ওই দূর আকাশে চলে যেতে হবে। সত্যি বলতে আমার নিজেরও বুক ফেটে কান্না আসছে, তাই ওখানে না থেকে বাইরে চলে আসলাম। বাইরে এসে
শুভ আরিফ ওদেরকে কল করে আসতে বললাম। ওরা আসার পরে শাশুড়ি মাকে হাসপাতালের কাজ শেষে বাড়িতে নিয়ে গিয়ে সব নিয়ম অনুসরণ করে দাফন কার্য সম্পাদন করলাম। আর ওদিকে আফিয়া কান্না করতে করতে এ পর্যন্ত 2বার সেন্সলেস হয়ে গেছে। আম্মু একবার আমার কাছে এসে বলেছিল গিয়ে ওকে বোঝাতে, কিন্তু আমি যাই নাই। সব কাজ সম্পূর্ণ করার পর রাত যখন 9টা বাজে তখন আম্মু আমার কাছে আসলো। বাবা, মেয়েটা সেই থেকে এখন পর্যন্ত কিছু খায় নাই, না খেয়েই রুমে গিয়ে শুয়ে পড়েছে। গিয়ে খাবারটা ওকে খাইয়ে দিস। কি করব এখন কিছুই বুঝতে পারছি না। আফিয়ার মা বলে গেল যে ওর সবসময় খেয়াল রাখতে, আগলে রাখতে, কিন্তু আমার মন মানছে না। তারপরেও খাবারের প্লেটটা হাতে নিয়ে আফিয়ার রুমে গিয়ে দেখি এই শীতের মধ্যে মেয়েটি ফ্লোরের মাঝে শুয়ে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। এইটি দেখে নিজেকে কেমন জানি অপরাধী মনে হচ্ছে। আমি খাবার প্লেটটা খাবার টেবিলে রেখে আফিয়ার দিকে তাকালাম। মেয়েটা শীতে কাঁপতেছে, তবুও কান্না করতেছে নিচে শুয়ে। তার উপরে কিছু খাই নাই। এখন আর নিজেকে ধরে রাখতে পারছি না আর পাগলিটাকে কষ্ট দিতে ইচ্ছে করতেছে। বুকে জড়িয়ে নেই। আস্তে আস্তে করে আফিয়ার মাথার পাশে গেলাম। পাগলিটা ঘুমিয়ে আছে। কতটা অসহায় লাগছে দেখতে। চোখের পানি শুকিয়ে গেছে, তবুও বিন্দু বিন্দু পানি নাকের ডগায় ঝুলে আছে। আমি না পারছি ওকে বুকে জড়িয়ে নিতে, আর না পারছি দূরে সরিয়ে দিতে। মন বলছে সব ভুলে গিয়ে আপন করে নিতে, আবার কোনো একটা অজানা শক্তি আটকিয়ে দিচ্ছে। ভয় হচ্ছে আবারও ভালোবেসে ঠকবো না তো। তারপরেও চাই না। হাজারো দ্বিধা থাকার পরেও আফিয়াকে ডাক দিলাম। আফিয়া, এই উঠো। 2-3বার ডাক দেওয়াতে এবার জেগে গেছে। চোখ দুটি ছোট ছোট করে তাকিয়ে আছে আমার দিকে। উঠো, খাবার খেয়ে নাও। ওর চোখের দিকে তাকিয়ে বললাম। তবে ও কিছু না বলে কেমন করে জানি আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ওর চোখ দুটি কিছু বলতে চাচ্ছে, হয়তো ভাবছে এটা স্বপ্ন না তো। এইভাবে তাকিয়ে আছো কেন? এইভাবে তাকিয়ে থাকলে হবে? নাও, খাবারটা খেয়ে নাও। খাবার প্লেটটা টেবিল থেকে এনে ওর সামনে দিলাম। আফিয়া কিছু না বলে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। খুব শক্ত করে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করতেছে। এইভাবে কান্না করছো কেন তুমি? তুমি কি আমায় মাফ করেছো? আরে পাগলি, মাফ করার কি আছে? নাও, এবার খেয়ে নাও তো। জানি আমি তোমার সাথে যা করেছি অন্যায় করেছি, তার জন্য একবার আমাকে ক্ষমা করে দাও। ওই শোনো, আফিয়াকে ছাড়িয়ে ওর 2 গালে 2 পাশে হাত দিয়ে আমার মুখের সামনে এনে, ভালোবাসি তোকে, খুব খুব ভালোবাসি। এতটাই ভালোবাসি যে তোর শত অপমানের পরেও তোর হাত ছেড়ে দেই নাই। ভালোবাসা দিয়ে আপন করে নিতে চেয়েছি। তুই আমাকে শত অপমান করলেও তোর হাত ছেড়ে কোথাও যাব না। আমার ভালোবাসা অন্য 5টা ছেলের মতো না। এতটাই ভালোবাসি যে তোর সকল অত্যাচার সহ্য করেও তোর পিছু ছাড়বো না। প্রিয় মানুষটি কষ্ট দিলে তাকেও যে কষ্ট দিতে হবে এটা যে ভাবে, সে কখনো তাকে ভালোবাসিনি। কারণ সত্যিকার ভালোবাসা কখনো কষ্ট দিতে নয়, ভালোবাসতে শেখায়। প্রিয় মানুষটাকে কি করে সুখে রাখতে শেখায়। সত্যিকারের ভালোবাসার মানুষটি সবসময় বিজি থাকে কি করে আপন মানুষটির মুখে হাসি ফুটানো যায়। আফিয়া কথাগুলো শুনে অশ্রুভিজা নয়নে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, তাকিয়ে আছো কেন? এত এত ভালোবাসি, আর কখনো এমন করব না। আবার জড়িয়ে ধরে কান্না করে দিল। আবার কান্না করছো কেন? শোনো, আমার ভালোবাসার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল। আমি ভাবতাম আমার ভালোবাসা যদি সত্যি হয়, প্রিয় মানুষটা একদিন না একদিন আমার হবেই। আর কোথাও যাব না কখনো। সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। বুঝলাম। তবে তুমি যেটা করেছো সেটা কি তুমি ঠিক করেছো বলো? আমি আবার কি করলাম? এই শীতের মধ্যে তোমার চোখের পানি দিয়ে যে আমাকে গোসল করিয়ে দিয়েছো। দিবই তো, তাতে তোমার কি? আমি আমার স্বামীকে দিয়েছি। তাই? আচ্ছা, এবার খেয়ে নাও। খাইয়ে দাও। কিন্তু আমি তো স্বপ্ন দেখতাম আমার বউ আমাকে খাইয়ে দিবে। তাই? আচ্ছা আসো। থাক, আজ না, আজ আমি না হয় খাইয়ে দেই। এই বলে খাবার মুখে দিতে গেলেই এটা কি হলো? কিছু না। থাকার লজ্জা পেতে হবে না, আসো খাইয়ে দেই। দাও। তারপরে 1 লোকমা ওর মুখে দিতেই ও হাত দিয়ে প্লেট থেকে 1 লোকমা নিয়ে আমার মুখের কাছে ধরলো। আমি খেয়ে নিলাম। খাওয়া শেষ করে পাগলিটাকে নিয়ে খাটে শুয়ে পড়লাম। তবে আফিয়া বালিশে মাথা না রেখে আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। এটা কি হলো? কেন, আমি ঘুমাবো না? ঘুমাও, তা বালিশে মাথা রেখে ঘুমাও। না, এখানে রাখি। না বাবা, আমি কোনো হাতিকে বুকে নিয়ে ঘুমাতে পারবো না। আচ্ছা সরি। এই বলে বালিশে মাথা দিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়লো। বুঝতে পারলাম অভিমান করেছে। এই যে ঘুমাইছো? আচ্ছা বাবা, আসো। না, লাগবে না। ও মা, আমার পুলিশিনি দেখি অভিমানও করতে পারে। কিসের অভিমান? কোনো অভিমান নাই।
তাই দেখি আমার সোনা পাখিটা অভিমান করেছে কিনা। জোর করে বুকের উপর আনলাম, তাও অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। ওয়াও, কত সুন্দর লাগছে তোমাকে। মনে হচ্ছে আকাশের চাঁদটা আমার ঘরে উদিত হয়েছে। আফিয়ার মুখের সামনে থাকা অবাধ্য চুলগুলো কানের নিচে গুজে দিয়ে বললাম, আরে পাগলি, আমি তো মজা করে বলেছি। তাছাড়া বউ আমার কি হাতি হতে পারে নাকি বলো? তো কি হবে? হাতি হবে আমার বউ। হুম। আমি হেসে উঠলাম। এই তুমি কি বলছো? তোমার কথা বুঝলাম না। আমি বলছি বউ আমার কি হাতি হতে পারে? হাতি হবে তো আমার বউ। বুঝলাম না। বুঝলে বুঝ পাতা, না বুঝলে পুদিনা পাতা। হুম। এই, তুমি ঘুমাবে নাকি? কেন? এত সহজে ঘুমাতে দিব নাকি? মানে? বাসর রাতে তো কিছুই করতে পারি নাই, যা করার আজকে করব। দেখো, একদম দুষ্টুমি করবে না। করলে কি করবে শুনি? সোজা জেলে ভরে দেব। কোন জেলে? তোমার মনের জেলে নাকি? হুম। ওই জেলে আমি 1000 বার যেতে রাজি আছি। তাই? পাগলি বলে ওকে বুকে জড়িয়ে নিলাম। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তারপরে ওকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেলাম। আজকে আর দুষ্টুমির চ্যাপ্টারে গেলাম না, কারণ আফিয়ার মনের অবস্থা একদমই ভালো না। এমনিতেই মা মারা যাবার কষ্ট, তা কি সহজে বুক থেকে ঘুছে? তবে ওকে আমার এসব কিছু ভুলিয়ে রাখতে হবে, সব সময় হাসি খুশি রাখতে হবে। যাই হোক, ভোরবেলায় মুখে পানির বিন্দুর স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল। বিছানা থেকে মাথা উঁচু করে দেখি আফিয়া ভিজা চুল আয়নার সামনে বসে আঁচড়াচ্ছে। এই অবস্থায় ওকে এতটাই সুন্দর লাগছে যে নিজেকে আর কন্ট্রোলে রাখতে না পেরে উঠে পড়লাম দুষ্টুমি করার জন্য। আমি যে উঠেছি বউ আমার বুঝে নাই। সোজা গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ও মা গো! কি বউ, ভয় পেলে? আউচ! এই কি হলো? এত শক্ত করে কেউ ধরে? তাহলে কি করে ধরবো? জানি না, যাও তো। তাহলে ছেড়ে দেই? আমি কি তোমাকে ছাড়তে বলেছি? তাই? তোমার গোলাপি ঠোঁট দুটি এত পচা কেন? কি বললে তুমি? আমার ঠোঁট পচা? পচাই তো, কিন্তু আফসোস, আমাকে ওই পচা ঠোঁটেই কিস করতে হবে। আমার ঠোঁট তো পচা, তোমাকে কিস করতে হবে না। কিন্তু আমি তো কিস করবই। আস্তে আস্তে ওর ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলাম। এই একদম কাছে আসবে না। আমার পচা ঠোঁটে তুমি স্পর্শ করবে না। খেয়াল করে দেখলাম আফিয়ার ঠোঁট দুটি কাঁপতেছে, কিন্তু তাতে আমার কি? মিলিয়ে দিলাম। বউ আমার ছাড়া পাওয়ার জন্য আমার পিঠে কিল ঘুষি দিচ্ছে। কিছুক্ষণ পরে ছাড়লাম। কুত্তা বিলাই ইতর এভাবে কেউ করে? তো কিভাবে করে? জানি না, ফাজিল। তবে আবার করি, আর এবার ভালো করে করবনি। এই খবরদার, কাছে আসবে না। কেন গো? ছাড়ো বলছি। ছাড়ার জন্য কি ধরেছি? প্লিজ সোনা, এখন দুষ্টুমি করো না। আমার পুলিশিনীর সাথে আমি দুষ্টুমি করব না তো কার সাথে করব বলো? আমি কি বারণ করেছি দুষ্টুমি করতে? যত খুশি দুষ্টুমি করো, কিন্তু পরে, এখন না। তবে অন্য কারো কথা মুখে আনবা না। আর এখন সরো, আম্মুর কাছে যেতে হবে, রান্নায় সাহায্য করতে হবে তো। ওকে, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসি। ওকে বাবু। মুয়া। একটা ভালোবাসার ছোঁয়া দিয়ে চলে গেল নিচে। আমি ফ্রেশ হয়ে বসলাম টিভি দেখতে। কিন্তু এ আমার কি হচ্ছে? টিভিতে মনই বসছে না। মন আমার পড়ে আছে বউয়ের কাছে। এখন মন চাচ্ছে বউয়ের সাথে রোমান্স করতে, বউকে জ্বালাতে। কিন্তু বউ আমার কই? তাই টিভি বন্ধ করে দিয়ে বউটাকে খুঁজতে লাগলাম। আমার রুমের সামনে গিয়ে দেখি আম্মু এই শীতের মধ্যে কম্বল জড়িয়ে বসে বসে টিভি দেখতেছে। তার মানে বউ আমার রান্নাঘরে একা। উরিব্বাস, এটাই চান্স, মিস করা যাবে না। দৌড়ে রান্নাঘরে চলে গেলাম। গিয়ে দেখি আফিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেছে। আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই, তুমি এখানে কেন? আসলাম। কেন আসলা? বউকে ছাড়া থাকতে পারছিলাম না। আর তাছাড়া বউ আমার এত কষ্ট করে একা একা রান্না করতেছে, আর আমি সাহায্য করব না? তা তো দেখতেই পাচ্ছি। কি রকমের সাহায্য করতেছো? হ, এরকম সাহায্য কেউ কাউকে করে বলো? আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। উফ, লাগছে তো। লাগুক। তুমি এমন করে জড়িয়ে ধরে বসে থাকলে কাজ করবে কি করে শুনি? তার জন্যই তো আসলাম, বউকে আমার সাহায্য করতে। বুঝো না পাগলি? তাই? তা এত ভালোবাসা কোথায় ছিল এতদিন? ছিল আমার মধ্যেই, তবে প্রকাশ করিনি। কেন করনি? ওই যে তোমার দেমাগ, তোমার ভাঙতে যে একটু দেরি হলো। আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? তা তো দিছই।
তবে এখন যে সব কষ্ট আদর দিয়ে মেটাতে হবে। সরি কলিজা, তখন আমি তোমার ভালোবাসা বুঝতে পারি নাই। এখন বুঝতে পারছি যে আমাকে তুমি ছাড়া আর কেউ বেশি ভালোবাসতে পারবে না। পাগলি, তা আমি জানি। তুমি এখন সরি বলো। সরি। কেন সরি বলতে বললাম জানতে চাইবে না? না। কেন? আমার জান পাখিটা শুধু আমাকে সরি বলতে বলছে, আর আমাকে কি তার জন্য কারণ জানতে হবে? তোমার কথায় আমি জীবনও বাজি রাখতে পারবো, তবে একটাবারও জিজ্ঞেস করব না যে কেন করতে বললে এসব। পাগল একটা। তোমরাই তো পাগল। আমারই তো, অন্য কারো হতে দিলে তো। তোমার ভাগ কেউ নিতে পারবে না। আফিয়াকে জড়িয়ে ধরে ওর কপালে একটা ভালোবাসার ছোঁয়া দিয়ে দিলাম। তখনই নাকে কি জানি পোড়ার গন্ধ আসতেছে। এই পাগলি, পোড়ার গন্ধ আসতেছে কিসের? এই রে। দ্রুত নিজেকে ছাড়িয়ে নিয়ে পিছন ঘুরে দেখে যে তরকারি পুড়ে যাচ্ছে। তরকারিটা দ্রুত নামিয়ে আমার দিকে রাগি চোখে তাকালো। এই রে, রেগে গেছে। মাহমুদ, বাঁচতে চাইলে দৌড়া এখান থেকে। তোমার জন্য তরকারি সব পুড়ে হাহাকার। ধমক দিয়ে বলল। আমি ধমক খেয়ে ওখান থেকে দৌড়ে ফুস। কুত্তা, এখন আবার আমাকে রান্না করতে হবে, ভালো লাগে না। এগুলা বলছে। আমি আসার সময় শুনে আসলাম। হাসতে হাসতে বাহিরে চলে আসলাম। বাহিরে এসে নিলয়, সিয়াম ওদেরকে আসতে বললাম। ওরা আসার পরে, কিরে বন্ধু, কেমন আছিস? হেব্বি আছি মামা। কি রে, আজ এত খুশি খুশি দেখাচ্ছে কেন? শালা বুঝছিস না কেন? বুঝতে পারছি। দূর শালার, এত কথা না বলে চা অর্ডার দে। তারপরে চা অর্ডার দেয়া হলো। চা খাচ্ছি আর ওদের সাথে নানান বিষয় নিয়ে কথা বলছি। তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। বের করে দেখি আননোন নাম্বার। হ্যালো। তুমি কোথায়? বুঝলাম আফিয়া ফোন দিয়েছে, তাও বললাম, কে আপনি? এই ফাজিল, মজা না করে বাসায় আসো তাড়াতাড়ি। কে আপনি? আর বাসায় আসবো মানে? এই, তুমি আমাকে চিনতে পারছো না? না, আমি তো আপনাকে চিনতে পারছি না। কে আপনি? আমি আফিয়া, এখন চিনছো? না তো। ওই, রাগাবে না। আফিয়া? কোন আফিয়া? ওই কুত্তা, তুই কয়টা আফিয়ারে চিনস? অনেকগুলা রে, কিন্তু আপনি কোনটা? আজ বাসায় আয়, তোর খবর আছে। আজব পাবলিক তো আপনি। কে আপনি বলবেন না, ফোন কেটে দিব। আরে আমি আফিয়া, তোমার বউ। বউ? আমি বিয়ে করলাম কবে? বউ আইলো কোথা থেকে? তুই বাসায় আয়, আজ তোরে খুন করে ফেলবো। চিৎকার করে কথাটা বলল। হয়তো অনেক রেগে গেছে। না, আর রাগানো যাবে না, বোম ফেটে যাবে। ওগো, এত রাগো কেন? আমি তো মজা করছিলাম। তোর মজা করা আজ ছোটাবো। আজ বাসায় আয় তুই। ফোন কেটে দিল। না, বাসায় আজ গেলে যে কি না হয় আল্লাহ জানে। কিরে, কি হলো? ওঠো ওঠো, বাসায় যেতে হবে। কেন? আমি মার খেলে কি তোরা ঠেকাবি? শালা না রাগালেই তো পারতিস। অনেক রেগে গেছে। বাসায় যাই আমি। ওকে যা বন্ধু, হাসপাতালে নেওয়া লাগলে কল দিস। হারামি, তোরা বন্ধু না আমার শত্রু? সে তুই যাই বলিস। তারপরে ওখান থেকে বাসায় চলে আসলাম। ওদেরকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আম্মু, আফিয়া কই? রুমে আছে, যা খাবার টেবিলে নিয়ে আয়। যাচ্ছি। রুমে ঢুকতে ঢুকতেই বউ, ও বউ, আমাকে দেখা মাত্র দ্রুত আমার কাছে এসে আমার কান ধরলো। উফ, কি করছো, লাগছে তো। কুত্তা, তুই আমাকে চিনিস না তাই না? এই বলে কিল ঘুষি যা পারছে মারছে। অবস্থা বেগতিক দেখে ঝাপটে বুকের মাঝে জড়িয়ে ধরলাম। তারপরেও বুকের মধ্যে ঘুষি মারছে। মারা শেষ হলে এবার খাবার খেতে চলো মহারানী। চলো। তারপরে খাবার শেষ করলাম। তুমি কলেজে যাবে না? যাবো তো। আমিও যাব। কেন? তোমার সাথে থাকবো বলে। তাহলে তুমি থানায় যাবে না? না, আজ তোমার সাথে ঘুরবো, তোমার সাথে থাকবো সারাদিন। এ মা, তাই নাকি? আমি রেডি হচ্ছি। যথাজ্ঞা মহারানী। তারপরে আফিয়া রেডি হতে চলে গেল। আমিও রেডি হয়ে বসে রইলাম। কিছুক্ষণ পরে আসলে ওকে নিয়ে বের হলাম। কলেজ গিয়ে নিলয়, সিয়াম ওদের কাছে গেলাম। ওই, আমি যেটা দেখতাছি তোরাও কি সেটা দেখতেছিস? এটাই তো। কি ব্যাপার, আজকে পুলিশ ভাবে আমাদের ক্যাম্পাসে পাওয়া যায়? আরে কি যে বলো না। কি ভাবি, কুসকুস কালা হে, স্বামীর প্রতি এত ভালোবাসা। আফিয়া লজ্জা পেয়ে আমার বুকে মাথা লুকালো। ওই, তোরা থামবি? ওকে বড় ভাই, চুপ। তারপরে সবাই নানান বিষয় নিয়ে কথা বলছি আর হাসাহাসি করতেছি। মাহমুদ ভাইয়া, একটু এদিকে আসবেন? সামনে তাকিয়ে দেখি জুনিয়র 3টা আপু আমাকে ডাকতেছে। বলো, কি বলবে? ওকে। তারপরে ওদের সাথে এক সাইডে চলে গেলাম। আমি ওদের সাথে চলে যাওয়াতে তো আফিয়া রেগে ফায়ার। জি, কি বলবা বলো? আসলে ভাইয়া, কি করে যে বলি। নিশ্চিন্তে বলে ফেলো। মানে
আমি ওদের সাথে কিছুটা দূরে গিয়ে কথা বলছি। এসব দেখে আফিয়া পারমাণবিক বোমায় পরিণত হয়েছে। আসলে আমার মনেই নাই যে বউ আমার সাথে আছে আজকে। আফিয়ার রাগ, আরিফ ওরা বুঝতে পেরে ভাবি, মাহবুব কিন্তু মেয়েটিকে আদৌ চিনে না। এদিকে মানে ভাইয়া, আপনাকে আমি ভালোবাসি। কি বলছো এসব? আমি তো বলদার মতো দাঁড়িয়ে আছি। এটা রাখুন, আর এটার উত্তর কালকে চাই। মেয়েটি একটু চিরকুট আমার হাতে দিয়ে গেল। আমি ভাবতেই পারি নাই যে মেয়েটি আমাকে প্রপোজ করবে। ওদিকে মেয়েটি আমাকে চিরকুট দিয়েছে দেখে বউ আমার রাগে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। আমি অবাক হয়ে মেয়েটির যাওয়ার দিকে তাকিয়ে আছি। চিনে না, জানে না, তার সম্বন্ধে, তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কিছু জানে না, এসেই প্রপোজ করে দিল। এদের কাছে ভালোবাসাটা যেন এক পুতুল খেলা, একটু ভালো লেগে গেলেই হয়ে গেল। যাই হোক, আমি ওখান থেকে পিছন ফিরে বন্ধুদের কাছে আসতে গেলে আমার চোখ যায় আফিয়ার চোখের দিকে। দেখি অগ্নি চোখে আমার দিকে তাকিয়ে আছে। এই খাইছে রে, আমার তো মনে ছিল না বউ আমার সাথেই। এখন কি করব? নিশ্চয়ই আজ কপালে খারাপই আছে। ভয়ে একটা শুকনো ঢোক গিলে ওদের কাছে গিয়ে আফিয়ার সামনে দাঁড়ালাম। বাবু, আমি সত্যি ওই মেয়েটাকে চিনি না। কোনো কথা না বলে রাগি চোখে তাকিয়ে আছে, মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলবে। ওগো, এমন করে তাকিয়ে আছো কেন? আমার ভয় করে তো। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না তুই। দ্রুত আমার হাত থেকে চিরকুটটা নিয়ে নিল। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। কলেজে এসে এসব করিস তুই, তাই না? আজ বাসায় চল, তোর মজা দেখাবো। আমি সত্যি মেয়েটাকে চিনি না। কি বললি? চিনিস না তুই? যদি তুই না চিনিস তাহলে সোজা এসে লাভ লেটার দিয়ে যায়। আমাকে গাধি পাইছস? আমি চুপ একদম। এই বলে আফিয়া চিরকুটটি পড়তে শুরু করলো। চিরকুটে লেখা, প্রিয় মাহমুদ, তোমাকে যখন প্রথম কলেজ ক্যাম্পাসে দেখি তখনই তোমার প্রেমে পড়ে যাই। তারপর থেকে তোমার পিছু করতে থাকি, তবে তোমাকে বুঝতে দিইনি। কিন্তু যখন তোমাকে অনেকদিন যাবৎ কলেজে আসতে দেখি নাই, তখন তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি, শুধুমাত্র একটি কথা বলতে, আর সেটা হলো আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো কিনা জানি না, তবে উত্তরটা কালকেই আমি চাই। এটি তোমার প্রেম পাগলি লিমা। কুত্তা, আমাকে রেখে কলেজে এসে অন্য মেয়ের সাথে টাঙ্কি মারা? না বাবু, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। শয়তান, তোকে তো আমি আজ মেরেই ফেলবো। রেগে বলতেছে কথাগুলো, তবে চোখের কোণে বিন্দু বিন্দু পানি। সোনা, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি ভুল বুঝছি আজ? সোনা, লাগছে তো। লাগুক, তুই আগে বাসায় চল। কানটা ছেড়ে দাও, যাচ্ছি তো। কুত্তা, কলেজে এসে প্রেম করার মজা অনেক, তাই না? আজকে তোর মজা মেটাবো। কে শুনে কার কথা? কান ধরে টানতে টানতে আমাকে ওখান থেকে বাসায় নিয়ে গেল। বাসায় গিয়ে, আম্মু তুমি কই? আমারে বাঁচাও। কেন, কি হয়েছে? আম্মু, আপনি কোনো কথা বলবেন না। শয়তানটা আমাকে রেখে কলেজে গিয়ে অন্য মেয়ের সাথে প্রেম করে। আজকে তার ঝাল মেটাবো। কি? তাহলে নিয়ে যাও, গিয়ে জাল মেটাও। আম্মু, তুমি কি আমার আম্মু না অন্য কিছু? আফিয়া ওখান থেকে কান ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল। রুমে নিয়ে দরজা বন্ধ করে আমাকে ছেড়ে দিল। আমাকে ছেড়ে দিয়ে কি জানি খুঁজতে লাগলো। কিছুক্ষণ পরে দেখি একটা লাঠি নিয়ে আসলো, আর লাঠিটা পুলিশদের লাঠি। লাঠি দেখে আমি দৌড়ে গিয়ে বউয়ের পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই শয়তান, ছাড় আমাকে। বাবু, শান্ত হও না। তোকে না মেরে আমি শান্ত হব না। মারার আগে একটি বারও তো আমার কথাগুলো শোনো। এখানে আমার কোনো দোষ নাই। ছাড় তুই আমাকে। প্লিজ সোনা, একটি বারও তো আমার কথাটা শোনো। বল, কি বলবি? তুমি একটা জিনিস খেয়াল করো, ওই চিরকুটটাতে কি আমার কোনো কাণ্ড লেখা আছে? যা লেখা সব মেয়েটার মনের ভাব। বিশ্বাস করো, ওই মেয়েটার সাথে আমার কথা হবার তো দূরের কথা, কখনো দেখাও হয় নাই। আর আজকে হঠাৎ করে মেয়েটি আমাকে প্রপোজ করে বসলো। তাহলে তুমি বলো, এখানে আমার দোষটা কোথায়? ভেবে দেখো আমার দোষ কোথায়। তাহলে মেয়েটি যখন তাকে প্রপোজ করছিল তখন না করলি না কেন? আমি তো তখন মেয়েটির কাণ্ড দেখে অবাক হয়ে গেছিলাম। কি বলবো বুঝতে পারছিলাম না, তবে কালকে গিয়ে না বলে দিব। মনে থাকে যেন। 220% মনে থাকবে। না, তোকে নিয়ে বিশ্বাস নাই। আমিও তোর সাথে কালকে কলেজে যাব, দেখবো তুই কি করিস। তোমাকে যেতে হবে না, আমি না করে দিব। আনে বেশি বুঝবি না, রাগ কিন্তু এখনো কমে নাই। ওকে, যেও। চলো এখন খাবার খাবো। তুমি গিয়ে খাও, আমি খাবো না। অভিমান করে বললাম। যদি একবার আদর করে বলে, ওগো রাগ করো না। ওকে, তুমি থাকো, আমি গিয়ে খেয়ে আসি। না, হ্যাঁ বলে চলে গেল। আল্লাহ, আমি কাকে বিয়ে করেছি যে কিনা তার স্বামীকে রেখে একাই খেতে যায়?
ভাব দেখাতে গিয়ে এখন কপাল থেকে খাবারটা উধাও হয়ে গেল। এদিকে পেটের মধ্যে মনে হয় ইঁদুরের গোডাউন সহ দৌড়ের প্রতিযোগিতা করছে। যাই হোক, খিদা পেট নিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে বউ আমার খেয়ে এসে শুয়ে পড়ল। আমি অন্যদিকে মুখ করে কখন যে ঘুমিয়ে গেছি তা মনে নাই। ঘুম ভাঙলো বিকেল 5টায়। ঘুম থেকে উঠে দেখি আফিয়া পাশে নাই। এত রাগ কেন মেয়েটির বুঝি না। ফ্রেশ হয়ে বসে বসে ফোন টিপতেছে, কিন্তু এখনো কেউ আসলো না জিজ্ঞেস করতে আমি খাবো কিনা। রেগে সিদ্ধান্ত নিলাম যে যতক্ষণ না কেউ এসে জোর করে বলবে খাবার খেতে, ততক্ষণে খাবো না। সন্ধ্যা 8টার পরে আফিয়া রুমে আসলো। যাই হোক, অবশেষে কুত্তিকে দেখা গেল। ওই এসে খাবার খেয়ে যাও। বলার ধরন দেখে রাগ হলো। না, খাবো না, যাও তো। ওকে। এটা কি হলো? একবারও জোর করলো না। রাগের বশত বলে দিছি খাবো না, কিন্তু সেই সকালে নাস্তা করছিলাম, তারপরে তো কিছুই খাই নাই। জেদ করে আবারও শুয়ে পড়লাম। তবে এবার বিছানার এপাশ থেকে ওপাশ করছি। শালার ঘুম আসছে না। রাত তখন 9টা। কেউ একজন আমার রুমে আসলো। কে আর আসবে আফিয়া ছাড়া? আমি ওদিকে না ঘুরে স্থির হয়ে শুয়ে রইলাম। আর আফিয়া সোজা আমার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে, এই পাগল, ওঠো না, খাবার খেয়ে নাও। কি হয়েছে? ডাকতেছো কেন? খাবার খেয়ে নাও না। খাবো না, যাও এখান থেকে। বড্ড অভিমান করেছে আমার বাবুটা। কিসের অভিমান? কোনো অভিমান নাই কারোর উপরে। পাগল একটা। চলো খাবার খাবে। বললাম না খাবো না, তারপরেও জোর করতেছো কেন? তাহলে কি আজকে সারা রাত না খেয়ে থাকবে? হ, খাবো না তাতে তোমার কি? ওকে। এটা বলে এসে পাশে শুয়ে ঘুমিয়ে গেল। আমিও আর কিছু বললাম না। কিছুক্ষণ পরে আম্মু এসে দরজার ওপাশ থেকে ডাকতে লাগলো। গিয়ে দরজা খুলে দিয়ে, কি হয়েছে, ডাকতেছো কেন? খাবার খাচ্ছিস না কেন? ইচ্ছে নাই, তাই খাই নাই। তুই খাস না বলে মেয়েটিও সারাদিনে কিছু খায় নাই। কি? ও খায় নাই এখনো কিছু? না, দুপুরে ডাকলাম, গিয়ে বলল খাবে না। বুঝতে পারছি। আচ্ছা, তুমি কি আমাদের দুজনের জন্য খাবার নিয়ে আসো? তোদের যে কি হয় আমি তা বুঝি না। একটু পরে আম্মু খাবার নিয়ে আসলো। দরজা লাগিয়ে আফিয়ার পাশে গেলাম। তারপর আমি আফিয়ার মুখ বরাবর শুয়ে পড়লাম। এখনো যে ঘুমাইনি সেটা ভালো করেই বোঝা যাচ্ছে। চোখ বুজে শুয়ে আছে। ওর কপালে আসা চুলগুলো ঠিক করে দিয়ে, ওগো, কি? চলো খাবার খাবো। সরো, আমি খাবো না। আমার বউ না খেয়ে থাকবে সেটা কি করে হয়? পাজি, সারাদিন না খেয়েছিলে কেন? আমার বাবুটাকে রেখে আমি খাবো কি করে? মা, তাই? আচ্ছা চলো, অনেক মজা করে এখন খাবো। এই বলে আফিয়াকে কোলে তুলে নিলাম। এই এই কি করছো? পড়ে যাবো তো। আমার এই হাতের প্রতি তোমার বিশ্বাস নাই? নিজের থেকেও বেশি। তো তো কিছু না। আমি জানি আমার পাগলটা থাকতে আমার কোনো ক্ষতি হবে না। তাই গো বউ। হ্যাঁ গো বর। তারপর ওকে নিয়ে খাবারের সামনে বসালাম। নাও, এবার খেয়ে নাও। তুমি খাইয়ে দাও। কেন, তোমার কি হাত কেটেছে? কেন? হাত কাটলেই খাইয়ে দিতে হবে, নইলে দিবে না? যখন হাত কাটে তখনই তো অন্য কেউ খাইয়ে দেয়। ওকে, ওয়েট। এই বলে টেবিলে থাকা ছুরিটা নিয়ে হাত কাটতে যাবে, তখন, এই কি করতেছো? হাত কাটতেছি। পাগল হয়ে গেলে নাকি? কেন পাগল হব কেন? তুমি তো বললা হাত না কাটলে খাইয়ে দিবে না। তাই বলে এখন ইচ্ছেকৃতভাবে কাটবে? তোমার হাতে খাওয়ার জন্য এইটুকু কাটা যেতেই পারে। উফ, তুমিও না। আচ্ছা আসো, খাইয়ে দিচ্ছি। দাও। তারপরে পাগলিটাকে খাইয়ে দিতে লাগলাম। আফিয়াও আমাকে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ করে যখন বিছানায় গিয়ে শুয়ে আফিয়াকে জড়িয়ে ধরতে যাব, একদম আমাকে ধরবে না। আমি অপ্রস্তুত থাকায় লাফ দিয়ে উঠে বসলাম। কিন্তু কেন? ধরবে না তো ধরবে না, যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটাকে না করছো ততদিনে আমাকে জড়িয়ে ধরবে না। ওকে তো আমি কালকে না করে দিব। এখন তো একটু জড়িয়ে ধরে ঘুমাতে দাও। একদমই হবে না। ধরবে না। আগে ওকে না করো, তারপরে জড়িয়ে ধরো। কিন্তু আমার যে জড়িয়ে না ধরলে ঘুম আসবে না। আর যে শীত পড়েছে, আসো না। তাতে আমার কি? ওইভাবেই ঘুমাও। এই বলেই একটা ডেভিল হাসি দিয়ে অন্যদিকে ঘুরে ঘুমিয়ে পড়ল। আমার হয়েছে জ্বালা। কি করি এখন? বউকে জড়িয়ে না ধরলে তো ঘুম আসবে না। তাও আজকে যে শীত পড়েছে, কি করি? ও হ্যাঁ, পাইছি। দাও বাছাধন, দেখাচ্ছি মজা। আস্তে করে বিছানা থেকে উঠে গিয়ে সোফা থেকে কোলবালিশটা নিয়ে এসে ওটাকে কম্বলের নিচে ঢুকিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। আহ, কত শান্তি আমার সোনা বউ। ওই কি বলছো? ডিস্টার্ব করো না তো। দেখো না আমি আমার বউকে নিয়ে শুয়ে আছি।
কার কথা বলছো? এই যে কোলবালিশটা, এটা আমার জান। হুম, তাই? যাই করো না কেন, আজকে ওটা নিয়েই ঘুমায়ও। বলেই অন্যদিকে আবার ঘুরে গেল। কি ব্যাপার, কোনো রিয়াক্ট করলো না কেন? আর একটু বাজিয়ে দেখি। আমার লক্ষ্মী বউ, এটাকে দিয়ে আমি আমার ব্যাচেলর জীবন কাটাইছি। কুত্তা আমাকে এমন করে কখনো জড়িয়ে ধরে নাই। হুম, তাহলে মলমে কাজ হচ্ছে। তোকে কতদিন পরে পেলাম, কত মিস করেছি। উম্মা। বান্দরটা কোনোদিন আমাকে এভাবে জড়িয়ে ধরে কিস করে নাই। আমি তো মনে মনে সেই লেভেলের হাসা হাসছি। আহ, কি আরাম। যাক, আজকে শান্তিতে একটা ঘুম হবে। আমি ঘুমের নাটক করে চোখ বুজে রইলাম। কিছুক্ষণ কি জানি বিড়বিড় করে বিদ্যুতের গতিতে আমার দিকে ঘুরে আমাকে টানতে লাগলো। এই শয়তান ওঠ, ওঠ বলছি। উফ, কি হলো তোমার? আমার কোলবালিশ ধরে টানছো কেন? কুত্তা তুই আমাকে ছাড়া কোলবালিশ জড়িয়ে ধরছিস কেন? কই, আমাকে তো কখনো এমন করে জড়িয়ে ধরিস নাই। তুমি তো ধরতে দিচ্ছ না। না, দিব না। আর কোলবালিশও দিব না। এই কোলবালিশটা দিয়ে দাও, ওকে ছাড়া আমার ঘুম হবে না। না, দিব না। কেন দিবে না? এমনি। ওহ ও, বুঝছি, তোমার জলে। আমার জলে। জ্বলবে না কেন? কখনো তো আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরিস নাই তুই। এই মা, তাই বুঝি। আচ্ছা আসো, আজকে ধরবো। এই বলে ওর হাত ধরে টান দিয়ে সোজা বুকে এনে জড়িয়ে ধরলাম, খুব শক্ত করে। উফ, ছাড়ো তো, একদম ধরবে না আমায়। ধরবই তো, বলেই আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আহ, লাগছে তো। ওকে, তাহলে তোমাকে ছেড়ে দিয়ে কোলবালিশকে জড়িয়ে ধরি। কেন? কারণ কোলবালিশটাকে যতই শক্ত করে ধরি না কেন, ও বাধা দিবে না তোমার মতো। যত শক্ত করে পারিস ধর, বাধা দিছে কে? সত্যি নাকি? হুম। আহ, কি আরাম। আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। সেই সময় তো বললো ধরতে দিবে না জড়িয়ে, এখন দিল কেন? যাই হোক, ওকে এমন করে জড়িয়ে ধরেই ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো খুব সকালে, তাও আবার আফিয়ার কণ্ঠে। উঠে দেখি আফিয়া ফ্লোরে বসে কি জানি করতেছে, আর একা একাই বকবক করতেছে। আমি ভালো করে মাথা উপরে তুললাম। তুই আমার স্বামীর ভালোবাসায় ভাগ বসাস, তাই না? দেখ আজকে তোর কি অবস্থা করি। এই বলে আফিয়া কোলবালিশটাকে বটির উপরে ধরে দুই ভাগ করে ফেললো। আমি তো অবাক ওর কাণ্ড দেখে। আমার স্বামীর বুকে আমি ছাড়া আর কেউ যাবে না, এমনকি তুইও যেতে পারবি না। আমি একটু ন্যাকামো করার জন্য বললাম, এই বউ, তুমি আমার ছোট বউটাকে কি করলা? এখন কে আমাকে এত এত আদর করবে? কেন, তোর কি আমাকে চোখে পড়ে না শয়তান? তারপরেও তুমি এমনটা করতে পারলে? ঠিক করেছি। এখন দেখবো তুই কাকে জড়িয়ে ধরে ঘুমাস। কাকে আবার? তোমাকে ধরবো? মনে থাকে যেন। এই না হেসে রেডি হয়ে নাও। কেন? কেন মানে? কলেজে যাবে না? কলেজে আমি যাব, তুমি কেন যাবে? কুত্তা, তুই এই মেয়েটাকে না করিস না, ওর সাথে টাঙ্কি মারিস, তা দেখতে হবে না? উড়ি বাস, তোমার দেখি মনেও আছে। থাকবে না আবার। হুম, যাও গিয়ে রেডি হয়ে নাও। তোমার যেতে হবে না, আমি না করে দিবনে। তুই হলো বড় হারামি, তোকে বিশ্বাস নাই। তুই না করবি না, বরং আরো প্রেমের প্রস্তাব দিবি, তা আমি জানি। এত অবিশ্বাস আমার প্রতি? ঢং করবি না, যা গিয়ে রেডি হয়ে নে। ওকে, যাচ্ছি। তারপরে আমি আর রাফিয়া রেডি হয়ে কলেজ চলে আসলাম। এই রকমেরই খুনসুটিময় ভালোবাসা দিয়ে ভালোই চলছিল দিনগুলি। একদিন রাতে আমি শুয়ে আছি, আর রাফিয়া আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। এই শুনছো? বলো। বলছিলাম যে আমাদের মেয়ের নাম কি রাখবো? তোমাকে কে বললো যে আমাদের মেয়ে হবে? কেউ বলে নাই, তবে আমার মন বলছে। না, মেয়ে হবে না, ছেলে হবে। কেন? মেয়ে হলে কি সমস্যা? মেয়ে হলে যে আমার ভালোবাসায় ভাগ বসাবে। আরে পাগলি, নিজের মেয়ের সাথে কি কেউ হিংসে করে? কেউ না করলেও আমি করি। তোমার ভালোবাসা শুধু আমার জন্য, তাই ছেলে হবে। পাগলি, আচ্ছা, আল্লাহ যা দিবে তা নিয়েই খুশি। ওদিকে আফিয়ার ডেলিভারির সময়ও প্রায় ঘনিয়ে আসছিল। মাত্র 4-5 দিন বাকি। তবে আফিয়াকে যতটা সম্ভব সেফটিতে রাখি। এখন আমি রাতে তেমন আগের মতো ঘুমাই না। বলা যায় না কখন কি হয়ে যায়। দিনে হলে একটা ব্যাপার, আর রাতে কোনো প্রবলেম হলে আরেক ব্যাপার। আজকে রাতেও প্রতিদিনকার মতো আমার সাথে বকবক করে আমার বুকেই ঘুমিয়ে গেছে। আমিও পরম যত্নে ওকে আগলে ধরে শুয়ে আছি। তবে সেটার বেশিক্ষণ থাকা হলো না। রাত তখন 2টা কি 3টা। তখন আফিয়া ব্যথায় জোরে চিৎকার দিয়ে উঠল। আমি মাত্র একটু চোখ বুজেছিলাম, ওর চিৎকার শুনে হকচকিয়ে উঠলাম। উঠে দেখি আফিয়া ব্যথায় কোকড়াচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম। আমি
আম্মুকে জোরে ডাক দিলাম। আম্মু ডাক শুনেই মুহূর্তেই রুমের দরজার কাছে এসে গেল। বাবা কি হয়েছে, চিৎকার করছিস কেন? আফিয়ার কিছু হয় নাই তো? আমি দ্রুত গিয়ে দরজা খুলে দিলাম। আম্মু ভিতরে এসে দেখলো যে আফিয়া বারবার খিঁচুনি দিচ্ছে। আম্মু, আমি ওকে নিয়ে হাসপাতালে দিকে যাচ্ছি, তুমি এদিকটা গুছিয়ে চলে এসো। বলেই আম্মুর কথার উত্তরের অপেক্ষা না করে আফিয়াকে কোলে তুলে দৌড়ে বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে দৌড়ানো শুরু করলাম। ওদিকে আম্মু আরিফকে কল দিল। ওর বাসা আমাদের বাসা থেকে 5 মিনিটের রাস্তা। কয়েকবার রিং হতেই আরিফ ফোন ধরলো। আসসালামু আলাইকুম আন্টি, এত রাতে কল দিলেন, কিছু হয়েছে? বাবা তুমি কই? আন্টি আমি তো বাসায়। কেন, কি হয়েছে? আপনি অস্থির কথা বলছেন কেন? বাবা, আফিয়া অসুস্থ হয়ে পড়েছে। মাহমুদ ওকে কোলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে দৌড়াচ্ছে। এখন মনে হয় না কোনো গাড়ি পাবে। তুমি একটা ব্যবস্থা করো। আন্টি আপনি শান্ত হন, আমরা তো আছি, একটা ব্যবস্থা করতেছি। আরিফ ফোন কেটে দিয়ে নিলয় ওদের সবাইকে কল দিল। সিয়ামের প্রতিবেশীর একটা মাইক্রো বাস আছে, ওটা নিয়ে ও রওনা দিছে। সবাইকে পথ থেকে তুলে কিছু দূর যেতেই দেখে আমি দৌড়াচ্ছি আফিয়াকে কোলে নিয়ে। আমার সামনে ওরা গাড়ি থামিয়ে গাড়িতে তুললো। তারপরে যত দ্রুত সম্ভব চালিয়ে হাসপাতালের দিকে যাচ্ছে। অন্যদিকে আফিয়া সেই বাসা দিয়ে নামার সময়ই অজ্ঞান হয়ে গেছে। আমি আফিয়াকে বুকে জড়িয়ে ধরে কান্না করছি। পাশে বসে থাকা নিলয় ওরা আমাকে সান্ত্বনা দিচ্ছে। কিছুক্ষণ পরে হাসপাতালে পৌঁছে গেলাম। দ্রুত আফিয়াকে এমার্জেন্সিতে নেওয়া হলো। নিয়ে অক্সিজেন লাগিয়ে ডক্টরও ভিতরে গেছে। একটু পরে ডক্টর বের হয়ে আসলো। আমি দৌড়ে আগে ডক্টরের কাছে গেলাম, সাথে সবাই ছিল। ডক্টর, আমার স্ত্রীর কি অবস্থা? দেখুন, আপনার স্ত্রী আগে থেকে এখন অনেক ভালো আছে। আমরা কালকে সকালে সিজার করব, না হলে ডেলিভারিতে সমস্যা হতে পারে। ওর সাথে বাচ্চা ও মা যে কোনো একজনের জীবন সংখ্যা থাকতে পারে। আপনার টাকা জমা দিয়ে দিন। আচ্ছা। তারপরে হাসপাতালের এজেন্সিতে টাকা পেইড করে দিলাম। পরের দিন সকাল 6টায় অপারেশন। রাতে আফিয়াকে ঘুমের ওষুধ দেয়। রাতে আর ঘুম ভাঙে নাই। আম্মু ছিল ওর পাশে, আমি বাহিরে ছিলাম। নিলয় ওদের বাসায় পাঠিয়ে দিয়েছি, যেতে চাচ্ছিল না, তারপরেও জোর করে পাঠিয়ে দিলাম। আমাকে সাবধানে থাকতে বলে সকালে আসবে বলে বিদায় দিয়ে গেল। পরের দিন সকালে আফিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। পাগলি যাওয়ার সময় অনেক কান্না করছিল। আমার হাত তো ছাড়তেই চাচ্ছিল না। প্রায় ঘন্টাখানেক পরে ডক্টর বেরিয়ে আসলো। ডক্টর, কি অবস্থা? আপনি এত চিন্তা করবেন না তো। আপনি একটা মেয়ে সন্তানের বাবা হয়েছেন। কি সত্যি বলছেন? আমার মেয়ে হয়েছে? আপনার একটু ফুটফুটে সন্তান হয়েছে। যান গিয়ে মিষ্টি নিয়ে আসেন। একটু পরে নিলয় ওরা হাজির। ওরা আসতেই ডক্টরের মুখ থেকে শুনলো খবরটি। ডক্টর সত্যি বলছেন? তাহলে আমরা যে আঙ্কেল হয়ে গেলাম। মামা, আজকে আমরা সবাই মিলে পুরো হাসপাতালে মিষ্টি খাবো। সকল খরচ আমাদের। আর ধন্যবাদ তোকে মাহমুদ, আমাদের আঙ্কেল বানানোর জন্য। ওই তাহলে আমি আর নিলয় গেলাম মিষ্টি আনতে। ওই শোন, কে শোনে কার কথা? হারামিগুলো আমার মেয়ে হয়েছে শুনে আমার থেকেও মনে হচ্ছে বেশি খুশি হয়েছে। হবেই না কেন, বন্ধুগুলো এক একটা হীরার টুকরা। শুধু বন্ধু না, এক একটা ভাই। ডক্টর, আমার স্ত্রী এখন কেমন আছে? মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে। যান গিয়ে দেখা করুন। থ্যাঙ্কস ডক্টর। তারপর আমি দ্রুত ভিতরে চলে গেলাম। আফিয়ার কাছে গিয়ে, এই যে আমার ফুলপরি, আমাকে তো একটা রাজকন্যা এনে দিলে। ভুল করে চলে এসেছে, রাজকুমার আসার কথা ছিল। আরে আরে, তুমি কি রাগ করতেছো? রাগ করছি না, তবে ভয় হচ্ছে। কিসের ভয় হচ্ছে? দেখা গেল তুমি তোমার মেয়েকে পেয়ে আমাকে ভুলে গেলে, আমার প্রতি না জানি তোমার ভালোবাসা কমে যায়। আরে পাগলি, তোমার প্রতি আমার ভালোবাসা কোনোদিনও কমবে না, বরং আরো বাড়বে। এখন বলো তো, আমার মামনিটা কোথায়? এদিকে দেখো। আমি আফিয়ার অপর পাশে তাকিয়ে দেখি আমার পিচ্চি মামনিটা শুয়ে আছে আর হাত পা নাড়াচাড়া করতেছে। একদম মায়ের মতো হয়েছে। 5 দিন পরে আফিয়াকে বাসায় নেওয়া হলো। আর এইভাবেই চলতে লাগলো দুষ্টু মিষ্টি ভালোবাসার সংসার। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন, যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।